সো সব ঠিকঠাক 1 2 3 মাইক্রোফোন টেস্টিং হ্যালো শুনছেন রেডিও আমার 88.4 FM শুনছেন এই মুহূর্তেই রাজকে শুনছেন এবং শুক্রবার রাতের স্পেশাল আয়োজন ড্রিমস অ্যাভিনিউ নিয়ে আমি আপনার সাথে হাজির হয়ে গেলাম ঠিক এই মুহূর্তেই হটসিট থেকে সবাইকে গরম গরম উষ্ণ উষ্ণ তরতাজা শুভেচ্ছা এবং 3 ঘন্টা অর্থাৎ রাত 2টো পর্যন্ত আমার সাথে থাকার উষ্ণ নিমন্ত্রণ জানাচ্ছি। যদিও আমি গরম কফি কিংবা গরম চা এই মুহূর্তে কোনোটাই আপনাকে অফার করতে পারছি না দূরত্বগত কারণে, কিন্তু সে যাই হোক না কেন সেই অভাব আমি পূরণ করে দিতে পারি হৃদয়ের উষ্ণ ভালোবাসা দিয়ে এবং সেই সাথে একদম আপনার হৃদয়ের উষ্ণতার মতোই ওমে ভরপুর কিছু চমৎকার গান প্লে করে আপনার জন্য এবং সেই সাথে যে কথাগুলো আপনি আমার সাথে শেয়ার করতে চান আজকে রাতে সেগুলো অবশ্যই অন এয়ারে রিড আউট করার মাধ্যমে। এত সব কিছুর জন্য অবশ্যই আমার সাথে থাকুন এবং SMS করতে ভুলবেন না যে কোনো গানের রিকোয়েস্টের জন্য অথবা যে কোনো নিজের কথা শেয়ার করার জন্য অথবা আমাকে সাপান্ত করার জন্য ওরে পাষণ্ড পামর নরাধম এরকম যত অভিযোগ আছে সেগুলো লেখার জন্য প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন যেটা হচ্ছে RA এবং প্রথমে সেটা লিখে তারপর স্পেস দিয়ে আপনার নাম ধাম ঠিকানা কয়টা গার্লফ্রেন্ড কয়টা ভাই বোন এবং আর অনেক কিছু সবকিছু লিখে পাঠিয়ে দিতে পারেন 6969 এই নাম্বারটাতে। কেউ আটকাবে না, আমি তো নাই, আমি দুহাত বাড়ি আছে আপনার SMS এর জন্য এবং প্রকারান্তরে আপনারই জন্য। আজকে প্রথম যে গানটা প্লে করতে যাচ্ছি এটা হচ্ছে এলআরবির একটা গান যেটা 1995-96 দিকে রিলিজ হয়েছিল এবং তখন বাংলাদেশের ব্যান্ড মিউজিক লাভারদের কাঁপিয়ে দিয়েছিল, আমাকেও কাঁপিয়েছিল সেই কৈশোরের সময়টাতে এবং আজকে একটু ভিন্নভাবে কাঁপিয়েছে আমাকে। সন্ধ্যার পর থেকে ঘোরাঘুরির সময় অনেক গানই শুনছিলাম, প্লেলিস্টে এলআরবি এবং নগর বাউল ছিল আজকে। তো দুটো গানের সময় বেশ মানে গলা হেরে মানে ছিঁড়ে ফিরে গাইতে গিয়ে আমার গলায় মুহূর্তে বসা, এর জন্য দুটো গান দায়ী মূলত, কারণ ওই দুটো গানের সময় ধরে রাখতে পারিনি এটা এবং চেষ্টা করবো আরেকটা যে গান যেটা দায়ী আমার গলা বসার জন্য আজকে সেটা আজকে প্লেলিস্টের দ্বিতীয় গান হিসেবে। প্রথম দুটো গান সেই দুই শত্রু গান দিয়ে শুরু হয়ে যাক। হ্যাঁ, একটু পরে ফিরছি, সাথেই থাকুন, সিট বেল্ট বেঁধে নিন, রোলার কোস্টার রাইড শুরু হয়ে যাচ্ছে এই মুহূর্তেই। ওকে, একটু পরে ফিরছি। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তেই আজকে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু এবং শুনছেন রেডিও আমার 88.4 FM বাংলাদেশের প্রতিধ্বনি আর শুনছেন আপনার হৃদয়ের প্রতিধ্বনি ড্রিমস অ্যাভিনিউ, যেটা প্রত্যেক শুক্রবার রাত 11টা থেকে 2টো পর্যন্ত হয়। আজকে হচ্ছে হবেই, এর ব্যত্যয় হবে না, আমি হয়তো না, কিন্তু ড্রিমস অ্যাভিনিউ চলবে এবং সেটাই হচ্ছে বড় কথা, কারণ আপনারাই বাঁচিয়ে রেখেছেন ড্রিমস অ্যাভিনিউকে। আমি না থাকলেও কিছু যায় আসে না, আপনারা যতদিন থাকবেন এটা নিশ্চয়ই থাকবে। প্রথম দুটো গান শুনে ফেললাম। প্রথমটা ছিল এলআরবির গান যার নাম ছিল হচ্ছে নীরবে এবং দ্বিতীয় গানটা ছিল নগর বাউলের যেটার নাম হচ্ছে যে পথে পথিক। নিয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে এই দুটো গানই একই অ্যালবামে ছিল, যেটা বের হয়েছিল 1996-তে যদি ভুল না করে থাকি। স্ক্রু ড্রাইভার নাম ছিল নাম অ্যালবামটার এবং প্রথম 6টা গান ছিল এলআরবির এবং দ্বিতীয় 6টা গান ছিল নগর বাউলের। তো আজকে এই সিডিটাই ঘুরে ফিরে শোনা হচ্ছিল এবং এই দুটো গান আমার গলা বসে যাওয়ার জন্য দায়ী আজকে। আপনি কিন্তু আমাকে জানাতে পারেন সর্বশেষ কবে এমন হয়েছে যে কোন গানটা গিয়ে আপনি একদম গলা টলা বসিয়ে অস্থির করে ফেলেছেন এবং একদম গলা ছেড়ে উদাস দেবদাস সবকিছু হয়ে এমন একটা গান গিয়েছেন, সেটা আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করবো যে সর্বশেষ যে গানটা আপনার গলা বসিয়ে দিয়েছে সেই গানটা আজকে প্লে করার জন্য, যেন সেই বসে যাওয়া গলার স্মৃতির উদ্দেশ্যে আমরা সেই গানটা উৎসর্গ করব। এরকম অনেক কিছুই হবে যা সমীকরণের বাইরে, যা হিসেবের বাইরে এবং যা আমাদের মাথায় নেই এবং চট করে কাজ করতে আমি পছন্দ করি উইদাউট মেকিং এনি প্ল্যান। আজকে সেরকম কিছু হয়ে যাক, তবে একটা জিনিস প্ল্যান করে রেখেছি, সেটা হচ্ছে বহুদিন পরে আজকে FM লাইব্রেরি থাকছে। আশা করছি যারা এই সেগমেন্টটা পছন্দ করেন তারা আজকে খুশি হবেন এবং এই খুশিতে আগামী এক মাসের জন্য আমাকে মাফ করে দেবেন। ওকে, আর কিছু SMS না পড়লেই না এই মুহূর্তে আমাকে লিখেছেন। প্রথম SMSটা তাহমিনা তেজগা থেকে। আজকে অনেক সুন্দর গরম সুন্দর হয়, বেশ অন্যরকম একটা উপমা আমরা শুনলাম, সুন্দর গরম আজকে এবং মাইলসের জ্বালা জ্বালা গানটা প্লে করলে নাকি এই ওয়েদারের সাথে চমৎকারভাবে সেটা সামঞ্জস্যপূর্ণ হয়, এটা হচ্ছে তার অভিমত। এবং সেই সাথে তুমি একটু মিষ্টি করে কথা বলো, দুটো মিলে বেশ ভালোই কেটে যাবে রাতটা। ওই কাজটি ছাড়া আমি সবই করতে পারি এবং আমাকে অনেকেই বলে থাকেন এই জীবনে মিনিমাম আমি 49 বার এই কমপ্লিমেন্ট যে আমি নাকি জন্মের পরে মধু খাইনি, এই জন্য তিক্ত কথা বলি। তো আমার কাছ থেকে মিষ্ট কথা আশা করা আর কলা গাছের কাছ থেকে আম আশা করা দুটো একই জিনিস বন্ধু, এরা বুঝতে হবে আপনাকে। শ্রুতি আমাকে জানিয়েছেন যে স্বস্তি পেলেন আমার ভয়েস শুনে, কারণ তার ধারণা ছিল আজকে আমি ফাঁকি মারবো। তো ভালো, আগে মনে করাই দিবেন না।
উষ্ণ ভালোবাসা না, কুল কিছু চাই, বিকজ ওয়েদারটা অনেক হট অ্যান্ড হিউমিড। এবং কি গান শোনালে, কালজয়ী গান, অপবাদ দাও আমায়। আসলে এই গানটা যেমন কালজয়ী, এই কথাটাও কালজয়ী, অপবাদ দাও আমায়। কারণ যুগে যুগে মানুষ মানুষকে অপবাদ দিয়ে গেছে এবং আমি তার অন্যতম সাক্ষী। সাইফুল আমাকে কেরানীগঞ্জ থেকে লিখেছেন, গুড বাই অ্যাগেইন বাই জন ডেনভার্স, আমার ওয়াইন বাই ডিস্টিং ডিস্টিং। এটা আর্টিস্টের নাম না, এটা হচ্ছে উনি যে আর্টিস্টের নাম লিখেছেন আমি উচ্চারণ করতে পারছি না, এই জন্য ডিস্টিং ডিস্টিং বললাম আর কি। নাটালিয়া অ্যাভলন, বাট ফিচারিং এর আগে যে নামটা লিখেছেন এটা আমি ঠিক উচ্চারণ করতে পারছি না, আমার অপারগতা, এই জন্য ডিস্টিং ডিস্টিং বললাম। হেভেন বাই ব্রায়ান অ্যাডামস, আই নিউ আই লাভড ইউ বিফোর আই মেট ইউ, সার্ভিস গার্ডেন, 21 গানস বাই গানস এন্ড রোজেস। অনেকগুলো গানের রিকোয়েস্ট, আমি চেষ্টা করবো এখান থেকে একটা প্লে করার জন্য। আই নিউ আই লাভড ইউ বিফোর আই মেট ইউ, এই গানটা মিউজিক ভিডিওতে সম্ভবত ওই অ্যাক্ট্রেস ছিল কার্স্টেন ডান্সট, তাই না? তো কার্স্টেন ডান্সটের মিউজিক ভিডিও, অভিনীত মিউজিক ভিডিওটি আমরা দেখার কিছুদিন পরে জানতে পারলাম এটা গুজব ছিল যে উনি এই ইহকাল ছেড়ে বিদায় নিয়েছেন। আমরা তো শোকে মুষড়ে পড়লাম। এটা কোনো কথা? হতে পারে আমরা তাকে চিনি না, তার সাথে আমাদের পরিচয় নেই, হতে পারে সে আমাদের পাশে পাশে থাকে না, হতে পারে সে আমাদের একসাথে এক ক্লাসে পড়েনি, হতে পারে তার সাথে আমার কিছু ছিল না স্পেশাল, তাই বলে একটা মেয়ে এভাবে অকালে এরকম একটা সুইট মেয়ে পৃথিবী ছেড়ে চলে যাবে, মেনে নেওয়া যায় না। তো আমরা শোকে মুষড়ে পড়েছিলাম আমরা বন্ধুরা, পরে আশ্বস্ত হয়েছিলাম যে না, এরকম কিছু হয়নি। আমাকে লিখেছেন এরপরে আরো এক বন্ধু বিল্লাল নামের একজন SMS পাঠিয়েছেন। বিল্লাল নামের একজনকে আমি খুব পছন্দ করি, আমার খুব প্রিয় একজন, সো ওর কথা মনে পড়ছে এই SMS-টা শুনে। এই মুহূর্তে আর আপাতত SMS না, এই মুহূর্তে আমি SMS করার নিয়মটা একটু মনে করিয়ে দিই। যদি কোনো ভালো কিছু লিখতে চান, যদি মন্দ কিছু লিখতে চান, যদি কোনো গান শুনতে চান, যদি কোনো গান ডেডিকেট করতে চান, যদি নিজের কোনো কথা শেয়ার করতে চান, যদি ভালোবেসে আপন করে নিতে চান, ঘৃণা করে যদি দূরে ঠেলে দিতে চান, সবকিছুর জন্য একটা হবে এই মুহূর্তে, সেটা হচ্ছে একটা SMS করতে হবে। আপনার মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে প্রথমে লিখবেন আর রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাবার্তা লিখে পাঠাবেন যে নাম্বার, সেটা হচ্ছে 6969। এখন যে গানটা শুনবো এই গানটার শুরুতেই কিন্তু ফ্রাইডে নাইটের কথা বলা হয়েছে, অর্থাৎ শুক্রবার রাতে এই গানটা শোনা যেতেই পারে, তাই না? সো দ্য সং ইজ চিপ থ্রিলস এন্ড ইটস ফিচারিং শন পল। একটু পরে ফিরছি, সাথেই থাকুন। এক বন্ধুকে এই গানটা ডেডিকেট করেছে যে একদিন আমাকে বলেছিল, তুমি কি শিয়ান পলের গান শুনেছো? আমি বললাম শিয়ান পল তো চিনি না, আমি সুনীল পাল নামের একজন ভদ্রলোককে চিনি। তো অনেকক্ষণ পরে আমি বুঝলাম এটা হচ্ছে শন পল। সো লেটস এনজয় দ্য নাম্বার বাই শিয়ান পল অর শন পল, হোয়াটএভার ইট ইজ, এনজয় দ্য সং, এটা হচ্ছে বড় কথা। Rock with it, girl. Show them it, girl. With a bang bang. So friends, welcome back. শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার শুনছেন ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। শুক্রবার রাতের স্পেশাল আয়োজন এবং সেখানে স্পেশাল বন্ধু হয়ে আপনি আছেন, সেজন্য আপনাকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। আর 2টো পর্যন্ত থাকার জন্য আরেকবার ইনভাইট করছি। সময় এক্স্যাক্টলি এখন 11:39 শুনছিলাম একটু আগে যে গানটা, সেটা হচ্ছে একটা হেড ব্যাঙ্গিং সং ছিল। যারা স্পেশালি রক মিউজিক লাভার, হেড ব্যাং করতে চান কারণে অকারণে, সুযোগ পেলে না পেলে যাই হোক না কেন, তাদের জন্য এই গানটা ছিল। এটা হচ্ছে সূর্য সেকেন্ড ভার্সন বাই অর্থহীন এবং অসমাপ্ত 2 অ্যালবাম থেকে নেওয়া ছিল। তার আগের গানটা ছিল সিয়া ফিচারিং শন পল, চিপ থ্রিলস। আর এই নতুন বছরে আমি ঠিক করেছি নিজের ডায়েট প্ল্যানটা চেঞ্জ করব এবং সেই সাথে অন্যরাও যদি কোনো কিছু ইমপ্রুভ অর চেঞ্জ করতে চান করতে পারেন। আর বাসার লিভিং রুমটা পেইন্ট করবো ভাবছি, নতুন ফার্নিচারগুলোর সাথে আগের পেইন্টটা কেমন যেন মানাচ্ছে না, দেয়ালে একটা ক্লাসি লুকিং পেইন্ট দরকার। আর আমি সেজন্য যেটা ট্রাই করছি সেটা হচ্ছে বার্জার লাক্সারি সিল্ক মেটালিক ফিনিশ, এবং আমার কাজিন তার রুম পেইন্ট করেছে বার্জার লাক্সারি সিল্ক মেটালিক ফিনিশে। সুন্দর একটা গ্লসি অ্যান্ড স্পার্কলি মেটালিক ফিল এসেছে দেয়ালে, অ্যান্ড ইট লুকস রিয়েলি ভেরি ক্লাসি। আমিও সেজন্য বার্জার লাক্সারি সিল্ক মেটালিক ফিনিশ ইউজ করব, সবাই করতে পারেন। আর এই মুহূর্তে আমি বন্ধুদের কিছু SMS পড়াটা সঙ্গত, খুব 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 বেশি সঙ্গত মনে করছি। তবে তার আগে কি একটা অন্য কিছু হবে নাকি? হয়ে যাক। ফাস্টেস্ট কলার কে এই মুহূর্তে সবার আগে আমাকে ফোন দিতে পারেন, এটা মনে হয় গত সপ্তাহে হয়নি, তাই না? সো লেটস ওয়েলকাম আওয়ার ফার্স্ট ফাস্টেস্ট কলার। আমাদের হটলাইন নাম্বারটা হচ্ছে 989366 989366। একজন বন্ধুর ফোনের জন্য ওয়েট করছে এই মুহূর্তে, দেখা যাক কে সে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন বন্ধু? একা ক্যান্টনমেন্ট থেকে কথা। ভালো আছো? হ্যাঁ, এই তো কি অবস্থা? একা ভালো? আলহামদুলিল্লাহ ভালো আছি, বেঁচে আছি। বেঁচে আছো এটা তো আমি জানি, এটা না বললে হয়, বিকজ নাহলে ফোন দিল কে?
আলহামদুলিল্লাহ আমি সবসময় ভালো থাকি, কারণ আমি জানি নিজেকে কিভাবে ভালো রাখতে হয়। কিভাবে ভালো রাখতে হয় এটা তো অনেক বিশাল একটা ব্যাপার, কারণ বেশিরভাগ মানুষ এই প্রশ্নের উত্তর খোঁজে। তুমি একটু বলে দাও তো সবাইকে কিভাবে ভালো রাখতে হয় নিজেকে। আমি ঠিক জানি না কিভাবে ভালো রাখতে হয়, তবে আমি এইটুকু জানি যে আমি যে অবস্থায় থাকি, যেভাবে থাকি, আমি জানি আমি ভালো আছি, কারণ আমার যে খারাপ অবস্থা আরো অনেকেই আছে। সঠিক, তাই সঠিক, না? খুবই সঠিক। তো আমি পৃথিবীর সবচেয়ে খারাপ অবস্থায় থাকা মানুষটা হলেও আমি ভালো আছি, কারণ আমি বেঁচে আছি। আপনি চিন্তা করেন, তুমি চিন্তা করো কত খারাপ অবস্থায় কত মানুষ বেঁচে আছে। আবার এটা চিন্তা করো যে সারা প্রত্যেক দিন প্রতি সেকেন্ডে তোমার শরীরে কত ধরনের কত মানে তোমার শরীরে মেশিনের মতো কাজ করতেছে। এক Right. সেকেন্ডের জন্য কোন একটা বিষয় যদি থেমে যায় শরীরের দেহের ভিতরে, কোন একটা মেশিন যদি এক সেকেন্ডের জন্য থেমে যায়, তুমি কিন্তু হয়তো প্যারালাইজড হয়ে যাবা কিংবা মরে Right. যেতে পারো। কিন্তু আমার ভেতর কিন্তু কিছু হচ্ছে না, সবকিছু আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ ভালোভাবে চলছে এবং আমি বেঁচে আছি। এটা চিন্তা করলেই কি মনে হয় না যে আমি ভালো আছি? অবশ্যই। আমি একটা কথা বলি তোমাকে, সেটা হচ্ছে যে তুমি যখন প্রথম বলা শুরু করলে না, আমি একটু ফান মুডে ছিলাম, মানে একটু দুষ্টমি মুডে ছিলাম, হ্যাঁ। কিন্তু তুমি এত খুব ভালো ভালো এত অসাধারণ কিছু কথা বললে যে আমি আসলে ওই মুডটা ধরে রাখতে পারি না। আমিও সিরিয়াস হয়ে গেলাম এবং তোমার সাথে দ্ব্যর্থহীন কণ্ঠে আমি ঘোষণা করছি যে তুমি যেটা বলেছো একেবারে কাটায় কাটায় ঠিক। এবং আমার মনে হয় এইভাবে ভাবতে পারলে আসলে অনেক ছোটখাটো আমাদের দুঃখ বিলাস দূর হয়ে যেতে পারে, তাই না? এক্স্যাক্টলি, সবাই যদি ভাবে ভাবে তাহলে প্রত্যেকটা মানুষ নিজেকে সুখী মানুষ করতে পারে এবং আশেপাশে মানুষগুলোকে ভালো রাখতে পারে। হ্যাঁ, খুবই পজিটিভ একটা আউটলুক। আমার খুব ভালো লাগলো একা তুমি এভাবে ভাবছো এবং সেটা রেডিওর মাধ্যমে অন্য সবাইকে জানিয়ে বা ইন্সপায়ার করার চেষ্টা করছো। খুব ভালো লাগলো এটা। তো আশা করবো তোমার এই স্পিরিটটা সবসময় যত ঝড় ঝঞ্ঝা আসুক না কেন জীবনে, এটা সবসময় ধরে রাখতে পারবে ইনশাআল্লাহ। অল দ্য বেস্ট একা। সো একা, হ্যাঁ বলো। কেমন যাচ্ছে এপ্রিল মাসটা, কেমন গেল? আলহামদুলিল্লাহ ভালোই গেছে। কোনো স্পেশাল ফ্রেন্ডের সাথে টাইম পাস, তারপর বিভিন্ন ফেস্টিভ্যাল, বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রাম, ফ্যামিলির সাথে টাইম পাস, রিলেটিভসদের সাথে টাইম পাস, স্কুল বাং, সব মিলে ভালোই গেছে। সব মিলিয়ে ভালোই টাইম পাস হয়েছে, তাই না? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো মিরপুর ডিওএইচএস থেকে বের হলেও যে শাগুফতা বলে একটা জায়গা আছে, ওইখানে একটা চায়ের দোকান আছে, নাম হচ্ছে টাইম পাস। ভালো তো। তুমি ওখানে গিয়েও মাঝে মাঝে টাইম পাস করতে পারো, যেহেতু অনেক টাইম পাসের কথা শুনলাম তোমার কাছ থেকে। ইনশাআল্লাহ ট্রাই করব। এবং তুমি যেদিন টাইম পাস চায়ের দোকানে যাবে, গিয়ে বলবে যে আমি রেডিওতে তার ফ্রি প্রমোশন করে দিলাম, এজন্য তোমার চায়ের কাপ যেন, মানে তোমার চায়ের বিল যেন সে না রাখে, হ্যাঁ? সত্যি? এবং তার দোকানে অনেক রকমের চা পাওয়া যায়, বিভিন্ন রকমের চা, 10-12 রকমের চা পাওয়া যায়। টাইম পাস। ওকে, আই উইল ট্রাই। তুমি আমাকে সাজেস্ট করতে, আমি ট্রাই করব ইনশাআল্লাহ। হ্যাঁ, তাই যত দ্রুত সম্ভব আমি ট্রাই করব। অবশ্যই। এবং তোমার টাইমটা ভালোভাবে পাস হবে আশা করছি। যেহেতু তুমি এই মুহূর্তে অন এয়ারে আছো এবং খুব চমৎকার কিছু কথা তোমার মাধ্যমে আমরা শুনলাম, ফোন রাখার আগে তুমি আরেকটি চমৎকার কথা কি সবাইকে শোনাতে পারো? বিকজ আমার কাছে মনে হয় যে তুমি এমন একজন মানুষ যে সবাইকে ইন্সপায়ার করতে পারে, এনকারেজ করতে পারে, এমন একজন মানুষ তুমি। আমি ইন্সপায়ার করব, বেঁচে থাকুক সবাই, মানে প্রত্যেকটা মানুষ, মানে কেউ স্বীকার করুক কিংবা না করুক, প্রত্যেকটা মানুষ জীবনে একটা না একটা মুহূর্তে গিয়ে মনে করে মরে গেলে ভালো হইতো। আমি তো বলবো ওই সময়টা যেন সবাই মানে তার ভালো সময়গুলো চিন্তা করে, তাহলে সে বুঝবে সত্যি কি সে মনে করে ভালো হইতো। কারণ তাকে তো ভালো সময় হয়তো তার জন্য পরে আসছে, সে যদি এই চিন্তাটা করে যে মরে গেলে ভালো হইতো, ওই পরের ভালো সময়গুলোকে সে পাবে? অবশ্যই না। তো যখন এই চিন্তাটা আসবে, জাস্ট ভালো সময়গুলোকে মেমোরাইজ করবে, তাহলে জীবনটা যে কত সুন্দর সেটা বোঝা যায়। অসাধারণ বলেছো একা, এবং হ্যাটস অফ টু ইউ, স্যালুট টু ইউ। আসলে তুমি চমৎকার কিছু কথা বলেছো এবং এত ভালোভাবে আমিও কাউকে আসলে ইন্সপায়ার করতে পারতাম না, এবং আমি সত্যি কৃতজ্ঞতা জানাচ্ছি তোমাকে চমৎকার কিছু কথা বলার জন্য। আমি জাস্ট প্রত্যেকটা মানুষকে বেঁচে থাকতে ইন্সপায়ার করে, এর চেয়ে ভালো আর কিছুই আমি করতে পারি না। এর থেকে ভালো আর কিছু করার দরকার নেই, এবং এটা অনেক বড় একটা কাজ। এবং তুমি ছোটখাটো মাদার তেরেসা পর্যায়ে পৌঁছে যাবে যদি এই কাজটা করতে পারো। তার থেকেও বড় হতে পারো, গ্র্যান্ড মাদার তেরেসা হয়ে যেতে পারো তুমি, মানে আরো এক ধাপ উপরে। এত বলতে হবে না, থ্যাংক ইউ। বুঝছি। একা ভালো থেকো, আর আশা করছি তোমার টাইম পাস ভালো হবে। ওকে, ইনশাআল্লাহ। ভালো থেকো তুমি, সব ভালো থাক। আর সবার জন্য আসসালামু আলাইকুম। ভালোবাসি সবাইকে খুব বেশি, ভালোবাসি খুব বেশি। অনেক চমৎকার কথা, ভালোবাসি খুব বেশি, এবং সবার তরফ থেকে আমি তোমাকে ওয়ালাইকুম আসসালাম জানিয়ে দিলাম। হ্যাঁ, ভালো থেকো। ওকে, বাই। শুনলাম একার কথা, খুব বিপ্লব বিদ্রোহাত্মক ভাবে, অনেক স্পিরিটেড ওয়েতে তিনি কিন্তু চমৎকার কিছু কথা বলেছেন। এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই এবং এটাকে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এটাকে হৃদয়ে ধারণ করতে হবে এবং সেই অনুযায়ী চলতে হবে যে
জীবনে দমে গেলে হবে না, হেরে গেলে হবে না, ওকে? কারণ অনেক কিছু এখনো বাকি এবং সেগুলো অবশ্যই ভালো। আর আরেকটা দামি কথা ছিল যে এর থেকে অনেক বাজেভাবে আজকে আমি থাকতে পারতাম, ওটা যদি মাথায় রাখি আমার মনে হয় আসলে আহা উহু ছোটখাটো ব্যথা নিয়ে মানে ফুলের আঘাতে মূর্ছা যাওয়ার কোনো কারণ আসলে আমাদের নেই, তাই না? সো আরেকবার ইন্সপায়ার্ড হয়ে আমরা ওর কথা মতো, এবং আমরা এই মুহূর্তে কি করবো, আচ্ছা SMS পড়া হয়নি, আমাকে লিখেছেন কে লিখেছেন, মাইলসের প্রেমের আগুন জ্বালা। আজকে মাইলসের বেশ কিছু জ্বালাময়ী গানের জন্য রিকোয়েস্ট আসছে। একটা ছিল প্রেমের আগুন জ্বালো, এটা আরেকটা ছিল জ্বালা জ্বালা, একটা মাইলসের জ্বালাময়ী গান আজকে প্লে করতেই হবে। রিমা আমাকে জানিয়েছেন শুভ্রদেবের একটা গানের রিকোয়েস্ট, এই মন আমার পাথর তো নয়। ইন্টারেস্টিং, অনেক দিন পর, বহুত আগের একটা গান। আমার মনে আছে এই গানটা যখন আমি প্রথম শুনি ক্লাস 4-এ পড়ি আমি তখন, এবং ওই সময়টাতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল এই গান শুভ্রদেবের। বলা যায় যে একটা ব্রেকিং নাম্বার এটা গান। এই গানটা তাকে এক নিমেষে অনেক উঁচুতে উঠিয়ে দিয়েছিল, এবং ওই সময়ের যারা রোমিও এবং ওই সময়ের যারা দেবদাস তাদের মুখে মুখে এই গানটা দেখতাম যে উস্কো খুস্কো চুল এবং খোসা খোসা দাড়ি নিয়ে তারা পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছে, এবং স্পেশালি যে বাড়িগুলোতে তরুণীরা থাকতেন সেই বাড়িগুলোর আশপাশে তাদেরকে কারণে অনেকবার দিনের মধ্যে কয়েকবার আসা যাওয়া করতে দেখা যেত কোনো এক বিচিত্র কারণে। দেখা যাচ্ছে যে এটা ছোটবেলায় আমার নিজের চোখে দেখা, একবারে নিজের চোখে দেখা, অন্য কারো মুখে শোনা না, যে সাইকেল চালিয়ে যাচ্ছেন বা বাইক চালিয়ে যাচ্ছেন খুব স্পিডে, মানে আশপাশে ধুলি ধোয়া উঠিয়ে একেবারে মানে চারপাশে সয়লাভ করে দিয়ে, কিন্তু হঠাৎ করে ওই বাড়িটার সামনে সেই স্পিড আস্তে আস্তে করে একেবারে স্লো হয়ে যেত, এবং ওই বাড়ির সামনে দিয়ে সাইকেল যাচ্ছেই না, এত কম স্পিড, এবং এর চেয়ে কম স্পিডে চালানোই যায় না এই অবস্থা। আবার ওই এরিয়াটা পার হয়ে আবার খুব হাই স্পিডে, নিজের চোখে দেখা এগুলো, এইসব তো ইতিহাস। তো সে যাই হোক, আমরা ওইসব কথা ছাড়ি। আমি ভালো লাগলো অনেকদিন পরে এই গানটার কথা শুনে, সেই শৈশবের স্মৃতি মনে পড়ে যাচ্ছে। একা আমাকে একটু আগে ফোন দিয়েছিলেন, উনি SMS পাঠিয়েছেন যে ডিফারেন্ট আছে শ্রাবণের মেঘগুলো গানটা গাইতে গাইতে তার গলার অবস্থা খারাপ। এই প্রশ্নটা করেছিলাম, সর্বশেষ কোন গানটা গিয়ে আপনি নিজের গলার তার ছিঁড়ে ফেলেছেন আর কি। ফ্লয়েডিয়ান জানিয়েছেন মনের জানালার ইরাজ এবং এখনকার ইরাজের মধ্যে বেশ পার্থক্য। ওই সময়টাতে ইংলিশ ক্লাসিক রক গানগুলো বেশি প্লে হতো এবং এখন হয় না। আফসোস করেছেন উনি, এবং আসলে আফসোসের বিষয়। তো আসলে আমি ক্লাসিক রক গান এখনো প্লে করি, সামনেও করবো, সেই সাথে আর অনেক ধরনের গানই প্লে করবো। অনেক ধরনের গানই আসলে প্লে করতে হয়, অনেক রকম বন্ধুরা আমাকে শোনেন, তাদের সবার কথা মাথায় রেখে। তো তারপরেও আপনার আফসোসের প্রতি আমি সম্মান দেখাচ্ছি, এবং আফসোসকে আমি মেনে নিলাম। কথা সত্যি, ঘটনা সত্যি। এই মুহূর্তে আর SMS পড়ছি না, আমি SMS করার নিয়মটা একটু মনে করি দিই। যদি কোনো গান শুনতে ইচ্ছে হয়, কাউকে ডেডিকেট করতে ইচ্ছে হয়, যদি কাউকে বার্থডে উইশ করতে চান, অথবা নিজের যে কোনো কথা শেয়ার করতে চান, প্লিজ একটা ছোট্ট SMS আমাকে করে জানিয়ে দিন। আপনিও খুশি, আমিও খুশি, আমরা সবাই খুশি, তাই না? প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA, তারপরে আপনার স্পেস দিয়ে নাম, ঠিকানা এবং কথা বল, যেগুলো বলা আছে সেগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। আর আপাতত আমরা আর কিছু না বলে গানে চলে যাচ্ছি, এবং এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে মিনারের একটা গান, কারণে অকারণে। একটু পরে ফিরছি, সাথে থাকুন। So friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো ড্রিমস অ্যাভিনিউ, যেখানে আপনার বন্ধু ইরাজ আপনার সাথে আছে এবং রাত 2টো পর্যন্ত থাকবো। একটু আগে আমরা যে গানগুলো শুনছিলাম সেই গানগুলো হচ্ছে, মাত্র যে গানটা শুনলাম অসাধারণ একটা গান, অল্টার ব্রিজের একটা গান, অ্যাডিক্টেড টু পেইন। এবং আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে আমাদের অনেক প্রিয় ব্যান্ড ভেঙে গেলে বা আমাদের কোনো মিউজিশিয়ান গান গাও থেকে চলে গেলে আমরা অনেক বিষণ্ণ হয়ে, আমাদের সেটা অনেক কষ্ট দেয়। তো ক্রিড যখন ভেঙে গেল, এটা আমরা সবাই খুব আপসেট হয়েছিলাম। এবং কিন্তু এরকম ব্যান্ড ভেঙে গিয়ে যে একটা ভালো কিছু হতে পারে তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে অল্টার ব্রিজ। ক্রিড যখন ভেঙে গেল এবং যখন স্কট স্ট্যাপ বের হয়ে গেলেন ক্রিড থেকে ভোকাল, এবং তখন তারপরে নতুন একজন ভোকাল নিয়ে ওদেরই যে লিড গিটারিস্ট এবং ট্রেমন্টি এবং সেই সাথে স্কট ফিলিপস তাদের যে ড্রামার, তার একটা নতুন ব্যান্ড খুললেন যেটা নাম হচ্ছে অল্টার ব্রিজ। অসাধারণ একটা ব্যান্ড, মানে একটা ব্যান্ড ভেঙে আরেকটা ব্যান্ড জন্ম হওয়ার এরকম ঘটনা হয়তো আরও আছে, এত অসাধারণ ঘটনা হয়তো খুব বেশি নেই। দুর্দান্ত একটা ব্যান্ড, এবং আমার কাছে মনে হয় যে আমরা যুগ বছরের পর বছর ধরে আমরা অল্টার ব্রিজের গান শুনে যাব, ভালোবেসে যাব। এতই অসাধারণ একটা ব্যান্ড অল্টার ব্রিজ। তো তাদের একটা গান শুনলাম, অ্যাডিক্টেড টু পেইন, এবং তার আগে ছিল কারণে অকারণে মিনারের গান। আর এদিকে উত্তরা থেকে আমাকে মিস্টার ফায়াজ টুইট করেছেন যে আজকে মুডটা অফ ছিল, বাট তোমার কথার প্লেলিস্ট আমাকে রিফ্রেশ করে তুলেছে। ওয়াও, ইটস এ গ্রেট কমপ্লিমেন্ট ফর মি। আমিও চাই না যে আমার একটু মুড অফ হোক, বাট নো চান্স। কি ভাবছেন আমি বাজে বকছি?
নো মাই ফ্রেন্ডস, যখনই আমি আমার রুমে ঢুকি দেন অটোমেটিক আমার মুড কালারফুল হয়ে ওঠে। ভাবছি না এমন কি আছে সেখানে। আছে বার্জা লাক্সারি সিল্ক মেটালিক ফিনিশ, যা আমার ঘরের দেয়ালকে দিয়েছে সিল্কি ফিনিশ উইথ গ্লিটার ইফেক্ট। সো নো মুড অফ, জাস্ট ফিল আনবিলিভেবল শাইন এভরি ডে। আর এই মুহূর্তে আমাকে বেশ কিছু বন্ধু SMS পাঠিয়েছিলেন, তার মধ্যে আছেন হামজা ফ্রম রায়েরবাগ। দিশেহারা এই হৃদয় আমার এলআরবির এই গান আজকে প্লেলিস্টে প্রথম গান ছিল, আপনি মিস করে ফেলেছেন। এবং শ্রুতি আমাকে জানিয়েছেন মিশু নতুন বন্ধু, ইউ মোস্ট ওয়েলকাম। মাসুদ রানা মহাখালী থেকে নতুন বন্ধু আরেকজন রিমার জন্য SMS পাঠিয়েছেন, শুভকামনা রিমা এবং মাসুদ রানার জন্য। জেসি জেনি জানিয়েছেন এই তো এখানে ছিল, উঠে গেল, আছে শুধু উপস্থিতি তার, শহরের রোদ্দুরে ঘরে স্তব্ধ হাহাকার। এই তোমরা তো বেশ দুর্দান্ত SMS করছো, বিষয়টা তো বেশ চাঞ্চল্যকর, মানে চমৎকার। আগের সপ্তাহে SMSটা মনে আছে আমাকে এখনো বেশ নাড়া দিয়েছিল, আজকেরটাও তো খুব সুন্দর। এই তো এখানে ছিল, উঠে গেল, আছে শুধু উপস্থিতি তার, শহরের রোদ্দুরে ঘরে স্তব্ধ হাহাকার। অনেক সময় হয় না যে প্রিয় মানুষটা চলে গেছে কিন্তু তার সুগন্ধি এখনো ঘরময় ছড়িয়ে আছে, এবং যেখানেই যেদিকেই আপনি তাকাবেন মনে হবে তার স্মৃতি পর্দায় উড়ে বেড়াচ্ছে, তার স্মৃতি বালিশে, তার স্মৃতি বারান্দায় পায়চারিতে, তার সুবাস পুরো ঘর জুড়ে। মানুষটা চলে যায় কিন্তু আসলে রেশটা কিন্তু থেকে যায় অনেকক্ষণ, তাই না? এবং হয়তো আরো বহুদিন পরেও হয়তো তখন হয়তো নতুন পাতা এসেছে বৃক্ষে, হয়তো নতুন বাতাস শহরে, হয়তো অনেক কিছুই নতুন, কিন্তু আপনার হৃদয়ের ভেতরে অভ্যন্তরে নিশ্চয়ই সেই স্মৃতিটা তখনও জাগরুক থাকে, সতেজ থাকে। সুন্দর SMS এবং সবাইকে কাব্যিক করে দেবে। আর আমাকে লিখেছেন এরপরে ইব্রাহিম কোত্থেকে আচ্ছা গাবতলি থেকে বোধহয় লিখেছেন, স্পেলিংটা খুব সুন্দর হয়েছে, GAPFTULI, গাবতুলি। আচ্ছা, আমি মার্টিন গাপটিল একজন ক্রিকেটার আছেন নিউজিল্যান্ডের, দারুণ একজন ব্যাটসম্যান, আমি নিজে তার ভক্ত। মার্টিন গাপটিল, আমি ভেবেছিলাম যে ইব্রাহিম গাপটিল কি মার্টিন গাপটিলের ভাইটাই কিনা, তো পরে বুঝলাম যে আমি গাবতলি থেকে লিখেছেন আমাকে। তোমার সাথে আমি কিছু কথা বলতে চাই প্লিজ ভাইয়া, এটুকু তার SMS, কিন্তু আমি বুঝলাম না এত আকুতি জানানোর পরে সেই কথাটা আপনি কেন বললেন না। ইব্রাহিম গাপটিল, প্লিজ আমাকে জানিয়ে দিন কি বলতে চান। এবং রুবেল নারায়ণগঞ্জের বন্ধু, আজকে তার দিস সং ইজ ডেডিকেটেড টু, আজ জন্মদিন তোমার, দিস সং ইজ ডেডিকেটেড টু সূচনা। সূচনার আজকে জন্মদিন, হ্যাপি বার্থডে টু ইউ সূচনা। আর আমাকে আরিফুল ইসলাম SMS পাঠিয়েছেন, শার্লি লিখেছেন, হাতের রেখায় আজন্ম লব্ধ ভাঙা চাঁদ আমার, পূর্ণতা খুঁজে ফেরে প্রার্থনায়, হৃদয় প্রান্ত জুড়ে অহর্নিশ রাজত্ব যার, ছায়া কি পড়ে না তার নাই। সাড়ে সর্বনাশ, কঠিন SMS, খুবই সুন্দর। রৌনক জানিয়েছেন এই মুহূর্তে শুনছি আমাকে, আর আমাকে আর অনেক SMS পাঠিয়েছেন, আপাতত আর SMS পড়ছি না, এই মুহূর্তে আমি আমার গানে চলে যাচ্ছি, পরের গানটাতে। আর আমাকে অনেকেই জ্বালাময়ী গানের জন্য রিকোয়েস্ট পাঠিয়েছিলেন মাইলসের, এবং জ্বালাময়ী গান আমরা শুনবো, তার আগে SMS করার নিয়মটা একটু মনে করিয়ে দিই। যদি কোনো গান শুনতে চান, যে কোনো কথা শেয়ার করতে চান এবং যে কোনো কিছুর জন্য আমাকে একটা SMS করবেন। প্রথমে লিখবেন রেডিও আমার এই সংক্ষিপ্ত রূপ, যেটা হচ্ছে RA, এবং স্পেস দিয়ে নাম ঠিকানা, তারপরে কথাগুলো লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। আজকে FM লাইব্রেরি সেগমেন্ট থাকছে, এবং এরকম চট করে আবার কারোর সাথে কথা হয়ে যেতেও পারে, সেই সাথে আপনি তো থাকছেনই, তাই না? এটাই সব থেকে বড় কথা, আর কি লাগে যদি আপনি আমার সাথে থাকেন। তো আমরা এখন কি গান শুনবো? আমরা এখন শুনবো যে গানটা, সেটা হচ্ছে দ্বিতীয় গানটা হচ্ছে জ্বালাময়ী একটা গান। তার আগে আমরা আরেকটা গান শুনি, মাইলসেরই একটা গান, পরপর দুটো গান শুনবো। প্রথম গানটা কিন্তু জ্বালাময়ী কোনো ব্যাপার নেই লিরিক্সে অ্যাটলিস্ট, কিন্তু গানের থিমের ভেতর একটা জ্বালাময়ী ব্যাপার আছে, মানে জানিয়ে দাও কি আছে জীবনে, সবাইকে ভেঙে চুরমার করে জানিয়ে দাও ইউর মাইন্ড। ওকে, সো লেটস এনজয় 2 songs বাই মাইলস। আমি একটু পরে ফিরছি, সাথেই থাকুন। So friends, welcome back once again. শুনছেন এই মুহূর্তে রেডিও আমার 88.4 FM এর ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো ড্রিমস অ্যাভিনিউ, এবং সেখানে আপনার সাথে আমি আছি, আপনার সোলমেট রেডিও মেট হিরাজ। রাত 2 পর্যন্ত থাকবো। সময় এখন 12:17। জ্বালাও পোড়াও দুটো গান শুনলাম আমরা, মাইলসের দুটো গান ছিল, জানিয়ে দাও এবং জ্বালা চেলা। অনেক রিকোয়েস্ট আসছিল জ্বালাময়ী গানের জন্য মাইলসের।
তবে কথার কথা হচ্ছে এই যে কথা না কাজের কথা, সেটা হচ্ছে একটু পরেই আমরা একটা গল্প শুনবো এবং বহুদিন পরে এফএম লাইব্রেরি সেগমেন্ট হচ্ছে। তো তার আগে একটু সিনেমা দেখার আগে যেরকম ট্রেলার আমরা দেখে থাকি মাঝে মাঝে অনেক সময়, যদিও আমি ট্রেলার দেখার পক্ষপাতী না, কারণ এতে সিনেমার থ্রিলটা নষ্ট হয়ে যায়। তারপরে অনেকে ট্রেলার দেখে থাকেন এবং সেরকম আমরা একটু এফএম লাইব্রেরিতে প্রবেশ করার আগে একটু ট্রেলারের মতো কিছুটা গল্প শুনিনি। হ্যাঁ, যে গল্পটা আজকে পড়বো একদম শুরু থেকে একটু পড়ে শোনাচ্ছি। থানা থেকে বেরিয়ে যে কথাটা খন্দকার আফজালের প্রথম মনে এলো, যা তার অবস্থানের যে কোনো মানুষের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট, তা হলো এখন থেকে মাথার পেছনেও দুটো চোখ বসিয়ে রাখতে হবে। চোখ দুটোকে শান দিতে হবে, যাতে যে কোনো ছায়ার পেছনের কায়াটাকে খুঁজে নিতে পারে। নাকটাকে শেখাতে হবে বিপদের সবচেয়ে অস্পষ্ট ঘ্রাণটাও যেন টেনে নিতে পারে। থানার পুলিশ তাকে বলেছে, গত 3 দিন তাকে যে লোক টেলিফোনে হুমকি দিয়ে আসছে, সে শুধু এক ভয় ধারণা ভরা গলাই নয়, সে এক পেটানো শরীরের বেপরোয়া মেজাজের চূড়ান্ত দুর্ধর্ষ খুনিও। হ্যাঁ, দাউদ মিয়াই তার নাম। তাকে ধরা যায় না। সে ঘোরে তার 10 অবতার নিয়ে, অর্থাৎ যে কোনো মুহূর্তে 10টা শরীর ধরে সে বিচরণ করে। একটাকে পাকড়াও করা গেলেও 9টা থেকে যায়, সেই 9টাও শিগগির 10টা হয়ে দাঁড়ায়। 7 বছর জেল খেটে সে 2 মাস হয় বেরিয়েছে, কিন্তু এই 7 বছরে রক্ত হিম করা অনেক ঘটনা ঘটিয়েছে তার কোনো না কোনো অবতার। আপাতত ট্রেলার এইটুকুই থাক, এটা হচ্ছে গল্পের একদম শুরুটা। তো সেই দুর্ধর্ষ ডাকাত দাউদ মিয়াকে নিয়ে আজকে আমরা একটা গল্প শুনবো। দেখা যাক দাউদ মিয়াকে নিয়ে আসলে কি গল্প আমরা শুনতে যাচ্ছি আজকে, এবং এত ভয়াবহ একজন খুনি যে 7 বছর জেল খেটে বেরিয়েছে, সে আবার কি করতে যাচ্ছে, ঘটনাটা কিরকম, গল্পটাই বা কেমন, এটা কি কোনো থ্রিলার নাকি এটা কি কোনো চূড়ান্ত ড্রামা নাকি কমেডি, ফার্স, স্যাটায়ার নাকি অন্য কিছু। সে যাই হোক, আমরা একটু পরেই সেই সেগমেন্টে চলে যাব। শুনতে হলে সাথী থাকুন আজকের এফএম লাইব্রেরি। আর এই মুহূর্তে আমরা যে SMS-গুলো পড়ব, সেটার প্রথমটা লিখে পাঠিয়েছেন ব্লু নাইটিঙ্গেল। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের কথা মনে পড়ে যায় ব্লু নাইটিঙ্গেলের কথা শুনলে, যিনি আলোকবর্তিকা হাতে অসংখ্য মানুষের সেবা করেছিলেন, সেই ফ্লোরেন্স নাইটিঙ্গেল। লিখেছেন যে বি হ্যাপি ইন দ্য মোমেন্ট, দ্যাটস এনাফ, ইচ মোমেন্ট ইজ অল উই নিড, নট মোর। ড্রিম গার্ল আমাকে জানিয়েছেন যে কোনো একজনের কথা, কোন মানুষ তা বলেনি অবশ্য। লিখেছেন যে আমি তাকে বলেছিলাম আমি আপনাকে 2 চোখে দেখতে পারি না, তিনি আমাকে বললেন আমাকে 2 চোখে দেখবে কেন, আমাকে 3 চোখে দেখবে, 2 চোখ আর সেই সাথে মনের চোখ। আরে বাবা, চমৎকার অ্যান্সার তো। খুবই রসিক একজন মানুষ মনে হচ্ছে, খুবই হিউমারাস একজন মানুষ, এবং আমি যারা রসিক তাদের খুব ভক্ত। পৃথিবীতে আসলে হিউমারের স্থান সব কিছুর আগে আমার কাছে মনে হয় যে আসলে 2 দিনের জীবন, তার মধ্যে অনেক দুঃখ দুর্দশা, জ্বালা যন্ত্রণা, অনেক সংঘাত দ্বন্দ্ব, তার ভেতরেও আসলে যে মানুষগুলো যাদের রসবোধ প্রখর এবং যারা সেই রসবোধ অন্যদের মাঝে ছড়িয়ে বিনোদন দিতে পারেন, আনন্দ দিতে পারেন, এবং এই কষ্ট সংকুল, দ্বন্দ্ব সংঘাত সংকুল জীবনকে কিছুটা হলেও, কয়েক মুহূর্তের জন্য হলেও একটা হাসির ফোয়ারায় ছড়িয়ে দিতে জানেন এবং ভরিয়ে দিতে জানেন, সেই মানুষগুলো আমার ভীষণ পছন্দের। আমি তাদেরকে খুব পছন্দ করি, যাদের সেন্স অফ হিউমার খুব শার্প। বোঝা যাচ্ছে এই মানুষটা এরকমই একজন। 3 চোখ দিয়ে দেখতে বলেছেন, 2 চোখ দিয়ে না। আর জেনিফারা আমাকে বহুদিন পর SMS করলেন, এবং আমার কয়েকজন লিসনার আছেন যারা অনেক বহু বছর আগে থেকে আমাকে রেগুলার শুনে যান, SMS কখনো করেন না। যখন করেন না বুঝতে হবে অভিমান থেকে করছেন না, এবং যাদের আমার উপরে প্রচণ্ড অভিযোগ, এবং অভিযোগের সঙ্গত কারণ আছে, আমি দোষ দিই না। আমি SMS পড়তে পারি না, তাদের রিকোয়েস্টে গান প্লে করতে পারি না, তাদের কথাও রাখতে পারি না। এই কারণে তারা আমাকে প্রচণ্ড অভিমান করে SMS মাঝে মাঝে করা বন্ধ করে রাখেন। কিন্তু আমি জানি তারা ঠিকই শুনছেন আমাকে, কখনো ছেড়ে যাবেন না, আমি যতই তাদের এই ভালোবাসার অযোগ্য হই না কেন। এবং কিছুদিন পরে ঠিকই দেখা যাচ্ছে যে হয়তো 2 মাস 3 মাস তাদের SMS পাই না, আমি জানি ঠিকই শুনছেন তারা। এবং সত্যি আমি কখনো এক্সপ্রেস করা হয় না ওভাবে, কিন্তু মনের ভেতরে তাদের জন্য আমার একটা স্পেশাল জায়গা সবসময় থাকে, যদিও তারা এটা বিশ্বাস করেন না। এই ধরনের কয়েকজন লিসনার আছেন, তাদের ধারণা আমার হৃদয় হচ্ছে প্রস্তরে তৈরি ব্রোঞ্জ মূর্তি, আমি একজন, এবং আবেগ অনুভূতির জায়গা নেই, কথা সত্য যদিও। তো এদের মধ্যে একজন হচ্ছেন জেনিফারা, এবং বেশ আমি আপনার গিফটটা পেয়েছি জেনি, দ্যাট ওয়াজ রিয়েলি আ সুইট গিফট, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আমি কৃতজ্ঞ, এবং আমি ইমোশনাল হয়ে গিয়েছিলাম যে আপনি অভিমান করে SMS করছেন না, দূরে সরে আছেন, তারপরও ঠিকই গিফট পাঠিয়ে দিয়েছেন। জীবন আসলে আমাকে অনেক কিছুই দিচ্ছে, এটা অবশ্যই আমাকে স্বীকার করতে হবে, এই ভালোটা অনেক বেশি দামি। তো যে গানটা শুনতে চেয়েছেন সেই গানটা অবশ্যই থাকছে। এবং এরপরে আমাকে SMS পাঠিয়েছেন নির্জন, খুব সুন্দর লেখেন তিনি। আমার ঘর জুড়ে শূন্যতা, আলগোছে চুল বেঁধে নেই, মন বাঁধতে পারি না, ঘর জুড়ে শূন্যতা কই, আলো জানালে মায়াময় অসংখ্য দ্বিধারা আমাকে দেখে তাকিয়ে থাকে। সুন্দর কথা। আমার ঘর জুড়ে শূন্যতা, আলগোছে চুল বেঁধে নেই, মন বাঁধতে পারি না,
ঘর জুড়ে শূন্যতা কই, আলো জ্বালালে মায়াময় অসংখ্য দ্বিধারা আমার দিকে তাকিয়ে থাকে। খুবই সুন্দর কথা। এমন সুন্দর কথা পরে আমরা সুন্দর সুন্দর কিছু গান শুনি। একটু আগে আমরা জ্বালাও পোড়াও জ্বালাময়ী গান শুনেছি, এখন এমন গান শুনবো ঠিক উল্টোটা, একদম আপনার হৃদয়কে একটা অদ্ভুত কোমল প্রশান্তিতে ভরে দেবে এবং আলগোছে প্রিয় মানুষটা ছুঁয়ে গেলে, হয়তো কোনো জরুরি কাজ করছিলেন, খুব নিবিষ্ট মনে, একেবারে একান্ত মনোযোগ আপনার সেই দিকে এবং আশপাশে কোনো কিছুর দিকে আপনার খেয়াল নেই, মন নেই, তন্ময় হয়ে আছেন। ঠিক এই মুহূর্তে যদি সেই প্রিয় মানুষটা এসে পেছন থেকে দু হাত দিয়ে চোখ দুটো ঢেকে ধরে এবং আপনি মৃদু সুবাস পান, যেটা কিছুই না, তার চুলের সুবাস এবং কারো কোমল আলতো হাতের স্পর্শ, অথবা হয়তো সে ঠিক এতটা কাছে আসলো না, হয়তো দূর থেকেই চলে গেল, কিন্তু যাওয়ার আগে দুষ্টমি চলে একটুখানি আলতো আঙুলি টগা দিয়ে আপনাকে ছুঁয়ে দিয়ে গেল, আর তাতে আপনার সব অখণ্ড মনোযোগ, সকল নিবিষ্টতা এবং সবটুকু মনোযোগের কেন্দ্রবিন্দু নড়বড়ে হয়ে গেল, সব কিছু মুহূর্তে এলোমেলো হয়ে গেল, ওলট পালট অস্থির মুহূর্ত। এমন হতেই পারে, তাই না? তো এরকম, আচ্ছা এটা যেন কোন প্রসঙ্গে বললাম সেটা আমার মনে নেই, সে যাই হোক, প্রসঙ্গ যাই থাক, প্রসঙ্গ চলে যাক, তাই না? আমরা এখন সুইট দুটো গান শুনবো। আমার ধারণা এই গানগুলো শুনলে সেই মিষ্টি কোমল স্পর্শ অবশ্যই পাবেন, সেই প্রিয় মানুষটা সেই আলতো স্পর্শ দেওয়ার জন্য আজকে সাথে থাক আর নাই থাক, গানগুলো শুনুন এবং শুনে তাকে স্মরণ করুন। দুটো মিলেমিশে অনুভবে অনুরণে একাকার হয়েছেন। একটু পরে ফিরছি, সাথে থাকুন। আর যদি SMS করতে চান, প্রথমে লিখবেন RA রেডিও আমাদের সংক্ষিপ্ত রূপ যেটা, এবং স্পেস দিয়ে নাম ধাম এবং কথাবার্তা, গানের নাম যা লিখতে চান লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। একটু পরে ফিরছি, সাথে থাকুন। Friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুনছেন ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো ড্রিমস অ্যাভিনিউ, যেখানে আপনার নির্ঘুম বন্ধু ইরাজ আপনার সাথে এখনো আছে। 12টা বেজে 38 মিনিটে আপনাকে আরেকবার স্বাগত জানাই এবং শুনছিলাম একটু আগে যে দুটো গান, বলেছিলাম যে এই দুটো গান ভালো লাগতেই হবে। ওয়ারফেজের একটা গান ছিল পূর্ণতা, এবং তার আগে ছিল উইনিং এর একটা গান দূর পাহাড়ের ধারে দিগন্তের কাছে নিঃসঙ্গ বসে একটি মেয়ে গাইছে আপন সুরে। তো বলেছিলাম একটু পরেই ফিরছি FM লাইব্রেরি সেগমেন্ট নিয়ে, এবং আজকে একটু ট্রেলারের মতো আগে একটু গল্পের একটা আভাস দিয়েছিলাম আর কি। তো সেই গল্পটা এখন আমরা একটু বলি। অনেকদিন পরে FM লাইব্রেরি হচ্ছে, সবাইকে স্বাগত। আজকে যে গল্পটার কথা বলবো আমি, এই গল্পটা আমার নিজেরা অনেক প্রিয় একটা গল্প। কিছুদিন আগে পড়েছি, খুব বেশি দিন আগে না, 2-3 মাস হবে। সৈয়দ মঞ্জুরুল ইসলামের একটা গল্প, এবং বহুদিন পরে ওনার একটা গল্প পড়ে বেশ আমোদিত হলাম। এবং এটাতে সর্বশেষ বই, যেটা নাম হচ্ছে 71 অন্যান্য গল্প, সেই বই আছে। গল্পটার নাম হচ্ছে অল্টার ইগো। আজকে অল্টার ব্রিজে গান শুনলাম, এখন যে গল্পটা সেটার নাম হচ্ছে অল্টার ইগো। ইন্টারেস্টিং নাম, গল্পটা আরও ইন্টারেস্টিং, এবং বেশ অনেকগুলো ভাবনা চিন্তার দিক আছে এবং অনেকগুলো আঙ্গিক আছে এবং বেশ কিছু থিম আছে গল্পটার ভেতরে, একই গল্পের ভেতরে, মানে মাল্টি লেয়ার্ড একটা গল্প। তো আমরা শুরুতে যে ট্রেলারটা বলেছিলাম আজকে, সেখানে আমরা একজন দুর্ধর্ষ ডাকাতের কিছুটা বর্ণনা শুনেছিলাম। দাউদ মিয়া নামের একজন খুনি, যার 7 বছর জেলে থাকার পরে যিনি ছাড়া পেয়েছেন। তো ঘটনাটা হচ্ছে আসলে, এবং এই গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে দুজন, এই দুর্ধর্ষ খুনি দাউদ মিয়া এবং খন্দকার আফজাল নামের একজন মানুষ, যিনি আসলে পেশায় উকিল ছিলেন, বর্তমানে অবসর নিয়েছেন এবং অবসর জীবনযাপন করছেন। তো এই দুজনের মধ্যে পরিচয়টা হচ্ছে এভাবে যে 7 বছর আগে একটা খুনের মামলায় খন্দকার আফজাল ছিলেন সরকার পক্ষের উকিল, এবং দাউদ মিয়ার অ্যাগেনস্টে তিনি ছিলেন, এবং দুর্ধর্ষ পারফরমেন্স তিনি দিয়েছিলেন সেই মামলায়, এবং তার এই সাফল্যের কারণেই আসলে আদালতে এই জোড়া খুনের মামলায় দাউদ মিয়ার ফাঁসি হয়। কিন্তু শেষ পর্যন্ত দাউদ মিয়ার উকিল তাকে বলেছিল যে কোনো লাভ হবে না, কারণ এটা নিয়ে উচ্চ আদালতে আপিল করা হবে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এবং সেখানে নিশ্চয়ই তারা এই শাস্তিকে কমিয়ে আনতে পারবেন। এবং শেষমেশ তাই হয়েছিল। উচ্চ আদালতে যাওয়ার পরে, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যাওয়ার পরে, প্রথমে যাবজ্জীবন ফাঁসির আদেশটা প্রথমে কমে আসে 14 বছরে, এবং সেখান থেকে আরও পরে সুপ্রিম কোর্টে গিয়ে সেটা আরও কমে 7 বছরে চলে আসে একবারে ফাঁসির আদেশ থেকে। তো তখনই দাউদ মিয়ার উকিল তাকে জানিয়েছিল কাজটা ভালো করেনি খন্দকার আফজাল, এবং এর প্রতিশোধ দাউদ মিয়া জেল থেকে ছাড়া পেয়ে 7 বছর পরে হলেও নেবে, কারণ সে এক ভয়াবহ খুনি, এবং সে যাকে একবার শত্রু মনে করে মনে মনে, তাকে সে 20 বছর 30 বছর পর হলেও তার ক্ষতি সে না করে শান্ত হয় না। এমনই একজন প্রতিশোধ পরায়ণ দুর্ধর্ষ এক মানুষ দাউদ মিয়া।
তো সেই হুমকি তাকে দিয়েছিল 7 বছর বয়সে, তারপরে তো 7 বছর তার কোনো খবর ছিল না খন্দকার আফজালের কাছে। এর মধ্যে তিনি ওকালতি পেশা ছেড়ে রিটায়ারমেন্টে চলে গেছেন, এখন আর সেই কাজ করছেন না, এবং ব্যক্তিগত জীবনে তিনি তার স্ত্রীকে হারিয়েছেন এর মধ্যে, এবং তার 3 সন্তান সন্ততি যারা ছিল তারা সবাই বিয়ে থাক করে কেউ দেশে কেউ বিদেশে সেটেল হয়েছে, এবং বাবার সাথে তাদের খুব একটা যোগাযোগ নেই, ছেলে মেয়ে কারোই, সবাই তার নিজের জীবন নিয়ে বিজি, এবং বাবার জন্য আসলে তাদের কোনো টাইমও নেই। যার ফলে খন্দকার আফজালের মনে হলো এই অবসর জীবন, নিঃসঙ্গ একাকিত্বের জীবন, আমি আর ঢাকায় না থেকে বা অন্য কোথাও মানে শহরে না থেকে গ্রামে ফিরে যায়, এবং গ্রামে তার বাপদাদার ভিটে হবিগঞ্জের বাহুবলে সেখানে ফিরে যায়, এবং ফিরে গিয়ে সেই বাপদাদার ভিটে সংস্কার করে জীবনের শেষ কটা দিন ওখানেই একা একা কাটিয়ে দিই, এবং তাকে দেখাশোনার জন্য সেখানে লোকজনও ছিল। তো এই ভাবনা থেকে তিনি একদম অবসর জীবনে সেই গ্রামে চলে গেলেন, এবং সেখানে খুব অসহায় নিঃসঙ্গ জীবন কাটছিল তার, কারণ এই শেষ বয়সে স্ত্রী নেই, তার উপরে ছেলেমেয়েরা কেউ তার খোঁজ খবর ওভাবে রাখে না, আসেও না, একদম এই শেষ সময়টা একা একা কাটছে। বলা যায় যে আসলে বেশ একটা খারাপ সময় তিনি সেখানে কাটিয়েছেন এই 7 বছর। কিন্তু ঘটনা নাটকীয়ভাবে মোড় নেয় যখন আমরা জানতে পারি যে 7 বছর পরে সেই দাউদ মিয়া, সেই খুনি, দুর্ধর্ষ খুনি, জোড়া খুনের আসামি, যারা ফাঁসির আদেশ হয়েছিল খন্দকার আফজালের দুর্দান্ত পারফরমেন্সে, কিন্তু শেষ পর্যন্ত সেটা 7 বছরে নেমে আসলো। সেই মানুষটা অবশেষে জেল থেকে ছাড়া পেয়েছে, এবং ছাড়া পেয়ে একদিন সে ফোন করে খন্দকার আফজালের বাসায়, এবং ফোন করার পরে আমরা জানতে পারি সে তাকে হুমকি দেয় যে এবং হুমকি বিষয়টা এরকম ছিল যে 7 বছর আগে তোমার কারণেই আমার ফাঁসির আদেশ হয়েছিল, এবং আমি জীবন থেকে আমার 7টা বছর কেড়ে নিয়েছো তুমি, এবং এই 7 বছরের মধ্যে সেও তার স্ত্রীকে হারিয়েছে, ঠিক খন্দকার আফজালের মতোই সেই ডাকাত দুর্ধর্ষ দাউদ মিয়াও তার স্ত্রীকে হারিয়েছে এই 7 বছরের মধ্যে, এবং তার একমাত্র মেয়ে, তার বিয়ে হয়েছে কিন্তু সে তার বিয়েতেও যেতে পারেনি, বিয়েটা অ্যাটেন্ড করতে পারেনি জেলে থাকার কারণে, এবং সবকিছুর জন্য দায়ী হচ্ছে স্ত্রী মৃত্যুশয্যায় সে যেতে পারেনি, মেয়ের বিয়ের সময় সে পাশে থাকতে পারেনি, এবং একটা রাতও সে ঠিকমতো ঘুমাতে পারেনি 7 বছর। এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে খন্দকার আফজাল, সেই উকিল, এবং এর প্রতিশোধ সে এবারে তিলে তিলে নেবে, এবং এরকম একটা হুমকি সে দেয়। এবং কিছুদিন পর আবারও সে টেলিফোন করে হুমকি দেয়, এবং দেখা যাচ্ছে যে কয়েকদিন পর পরই সেরকম টেলিফোন করে হুমকি দিতে থাকে খন্দকার আফজালকে, এবং একটা সময় বাধ্য হয়ে খন্দকার আফজাল থানায় পুলিশে জানাতে বাধ্য হন, এবং পুলিশ তাকে সাবধানে চলাফেরা করতে বলে, এবং দেখেন যে তার আমরা বিষয়টা দেখছি, বাট আপনি সাবধানে চলাফেরা করবেন। এবং তাকে যে লোকজন দেখাশোনা করে 2-3 জনের একটা ফ্যামিলি তার বাসাতে থাকতো, এবং তারাই তার রান্নাবান্না, ঘর ঝাড়ু মোছা সব কিছু করতো। তারাও বেশ চিন্তায় পড়ে, এবং একজন গাছি মতিন নামের একজনকে তারা হায়ার করে নিয়ে আসে, যার কাজ হচ্ছে শীতকালে খেজুরের গাছ কাটা, তো গাছ দা চালাতে ওস্তাদ, তো সেই লোককে বডিগার্ড হিসেবে পাহাড়ে নিযুক্ত করেন। কিন্তু এইসব দিয়ে কি সেই দুর্ধর্ষ খুনি যে আসলে আগ্নেয়াস্ত্র, রামদা, চাপাতি সবকিছু চালাতে এক্সপার্ট, এবং সবকিছু তার স্টকে আছে, এমন একজন ডাকাতকে মোকাবিলা করা কি সম্ভব? তো এভাবেই সময়টা কাটছিল। এবার আমি একটু বই পড়ে শোনাই। অবশ্য আমি মোটামুটি বই ছাড়াই অনেকখানি এগিয়ে গিয়েছি, কারণ গল্পটা অনেক বড়, এই জন্য আসলে খুব সংক্ষেপে বলতে হবে সময়ের কারণে। আচ্ছা, আমি একটু এবারে বই থেকে পড়ে শোনাচ্ছি। নিস্তরঙ্গ গলায় খন্দকার জিজ্ঞেস করলেন, কি করবে আমাকে দাউদ? দাউদ আশা করেছিল খন্দকার সাহেব ভয়ে কাতর হয়ে যাবেন, তার গা কাঁপবে, হাঁটু কাঁপবে, গলা কাঁপবে। ফোনে তার আতঙ্ক তার কানে একটা তৃপ্তিকর গানের মতো বাজবে। সেরকম কিছু না হওয়ায় সে হতাশ হলো, এবং সেই কারণে দ্বিগুণ রেগে গেল। কি কি সে করবে তার একটা ফিরিস্তি দিল, এবং সেই ফিরিস্তিটা ভয়াবহ। এবং সেই ফিরিস্তি থেকে আমরা জানতে পারি যে দাউদ মিয়া তাকে গুলি করবে না, কিছুই করবে না, তাকে একটা ভোতা চাপাতি দিয়ে কেটে টুকরো টুকরো করবে, এবং প্রথমে তার লাশ গাছে ঝুলাবে, এবং তারপরে সেই ঝুলন্ত অবস্থায় একটা ভোতা চাপাতি দিয়ে কেটে টুকরো টুকরো করা হবে তার সেই লাশটাকে, এবং তারপরে এবং সেইটা মানে সেটা একটা যেন দৃষ্টান্তমূলক একটা ঘটনা হয়ে থাকে, এরকম একটা অভিপ্রায় দাউদ মিয়া খন্দকার আফজালকে জানান। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে, যেটা একটু আগের কনভারসেশন থেকে আমরা বুঝলাম, যে ডাকাত দাউদ মিয়া আশা করেছিল যে এই হুমকি শুনে বা এরকম একটা ব্যাপার শুনে ভয়ে থরথর হয়ে কাঁপবে খন্দকার আফজাল, এবং মৃত্যু ভয়ে ভীত হবে, এবং প্রাণ ভিক্ষা চাইবে, এবং এটাই হচ্ছে আসলে একজন খুনির কাছে হয়তো অনেক বড় একটা পুরস্কার। এটা তার কাছে অনেক বড় একটা ব্যাপার, যে তার টার্গেট বা তার শিকার যখন ভয়ে থরথর কম্পমান হয় তার ভয়ে। কিন্তু সেটা সে দেখতে না পেয়ে বেশ হতাশ হয়, অবাক হয়, এবং সে আসলে বুঝতে পারে না যে এরকম নিশ্চিত মৃত্যু চোখের সামনে দেখতে পেয়েও কেন এই খন্দকার আফজলের মধ্যে মৃত্যু ভয় বা টেনশন বা চিন্তা কোনো কিছু কেন বিন্দুমাত্র কোনোভাবেই কেন কাজ করছে না। এটা 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 অবশ্য সে কিন্তু এটা আশা করেনি, এবং সেটা সে বেশ অবাক হয়। আর তো এভাবেই গল্পটা এগিয়ে চলে, এবং আবার একটু বই থেকে পড়ি। খন্দকার আফজালের যে ভয় হয়নি তা নয়, বেশ ভয় হলো।
কিন্তু একসময় তার চোখে একটা ছবি উজ্জ্বল হয়ে জ্বলতে থাকলো। তিনি ঝুলছেন একটা গাছ থেকে এবং তার হাত পা কাটা পড়ছে একটা একটা করে। কত উচ্চতায় ঝুলছেন তিনি? তার কি ফাঁস লেগে শ্বাস বন্ধ হয়েছে, নাকি দড়িটা দাউদ বেঁধেছে বুক বরাবর? হাতের কতটা কাটলো, পায়ের এক কোপে? না না, চাপাতিটা যেহেতু ভোঁতা, নিশ্চয়ই কোপের পর কোপে। তার শরীর তো তাহলে ভয়ানক দুলল। এই দুলতে থাকা শরীরে কতটা সঠিক নিশানা নিয়ে কোপ দেওয়া যায়? যদি কোপের পর কোপ পড়ে, কয়টা কোপ পর্যন্ত তার হুঁশ জেগে থাকবে? কখন হুঁশ ঘুমাবে? একটা অস্ফুট অসম্ভব ভিডিও ছবির মতো শূন্যে ঝুলতে থাকা তার শরীরের আর টুকরা টুকরা হয়ে মাটিতে পড়তে থাকা হাত পায়ের ছবিটা ঘুরতে থাকলো খন্দকারের মনে, তাকে অধিকার করে নিয়ে। আর যতই তিনি দেখলেন ছবিটা, ততই তার অবাক ভাবটা বাড়তে থাকলো। তিনি কি আসলেই শরীরধারী কোনো মানুষ? খন্দকার মোহাম্মদ আফজাল, বয়স 64, সাকিন ফতেপুর, থানা বাহুবল। তিনি এক বিমূর্ত ছবির নাম, যে অনন্তকাল শূন্যে ঝুলছে, যার অঙ্গ প্রত্যঙ্গ কোনো অদৃশ্য খুনির চাপাতির আঘাতে ক্রমাগত ছিন্ন ভিন্ন হচ্ছে। তিনি কি কোনো প্রমিথিউস, যার নাড়ি ভুড়ি একপাল শকুনের খিদার কাছে নিশ্চিহ্ন হয়ে গেলে আবার জন্ম নিচ্ছে শরীর জুড়ে নতুন শকুন পালের নতুন ক্ষুধার খাদ্য হিসেবে? প্রমিথিউসের সঙ্গে নিজের তুলনাটা তাকে হাসালো, কিন্তু তিনি টের পেলেন এই ছবিটা তার ভয় উড়িয়ে দিল। ভয় তো তিনি পেয়েছিলেন, কিন্তু পুলিশ কর্তার সঙ্গে কথা বলতে তার মনে হলো ভয় থেকেও যেন একটা বিস্ময় তার মনে বেশি কাজ করছে। বিষয়টা হচ্ছে, একটা গাছের ডাল থেকে তার শরীরটা ঝুলছে আর তার মন তা স্বাভাবিক বলে মেনে নিচ্ছে। এ কেমন কথা? তার জীবন নিয়ে এমন কোনো উচ্চাসা তার নেই। যেটুকু ছিল, সন্তানরা তাতে পানি ঢেলেছে। তার মনে হয়েছে দাউদের অবস্থাটা বরং তার থেকে অনেক করুণ। সে চোখের পানি ফেলেছে নিশ্চয়ই। তার সেই কামানের গোলার মতো চোখ থেকে মেয়েটার বিয়ে হয়েছে তাকে ছাড়াই। মেয়েটি শ্বশুর বাড়ি গেছে, অথচ মা অথবা বাবা কারো সান্ত্বনার হাত তার মাথায় পিঠে স্পর্শ দিতে পারেনি, কারো আশীর্বাদ মিশে যেতে পারেনি তার চোখের পানির সঙ্গে। আর খন্দকারের স্ত্রী বিয়োগ হয়েছে নিজের ঘরে, তার পাথর হওয়া চোখের সামনে, তার অক্ষম হাতের আঙুল গলিয়ে। তার মেয়েটারও বিয়ে হয়েছে অনেক আদরে, যত্নে, মমতায়। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে গল্প একটা ইন্টারেস্টিং জায়গায় মোড় নিচ্ছে, এবং যেখানে দাউদের ভয়ে তার থরহরি কম্পমান হবার কথা ছিল এবং তার প্রতি একটা ঘৃণা, আক্রোশ এবং ভয় সবকিছু মেলানো একটা ন্যাক্কারজনক অনুভূতির জন্ম নেবার কথা ছিল, কিন্তু সেই ভয় তো তার মনে কাজ করছেই না, একটা বিস্ময় জন্ম নিচ্ছে। এবং মনে হচ্ছে মনে মনে তিনি আসলে এই পরিণতিটাই চাচ্ছেন, খন্দকার আফজাল। তিনি চাচ্ছেন দাউদের হাতে তার মৃত্যু হোক, তিনি চাচ্ছেন তার ঝুলন্ত লাশ গাছের ডাল থেকে ঝুলুক এবং ভোতা চাপাতির এক একটা নির্মম নৃশংস কোপে তার শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে যাক সেই খুনিদের হাতে। তার নিজের জীবনের উপরে বিতৃষ্ণা কেন যেন তাকে সেই নির্মম নৃশংস জীবনের পরিণতির দিকেই তাকে কেন যেন ঠেলে দিচ্ছে। এক অদ্ভুত ব্যাপার। এমনটা কি সত্যি হতে পারে? হয়তো পারে, এবং খন্দকার আফজাল মনে মনে হয়তো সেটাই প্রত্যাশা করছেন, এবং এজন্যই তার মধ্যে কোনো মৃত্যু ভয় নেই, যেটা দেখে দাউদও অবাক হয়। এবং আরও পর মুহূর্তে আমরা অবাক হয়ে খেয়াল করি তার প্রতি একটা করুণ, একটা মমতা জাগছে। 7 বছর আগে যার নিজের লড়েছিলেন, যার বিরুদ্ধে এবং যার ফাঁসির আদেশ জারি করার জন্য নিজে আপ্রাণ চেষ্টা করেছিলেন, সেই মানুষটার জন্য তার একটা সহানুভূতি, একটা মমতা জাগছে। কারণ তার নিজের স্ত্রীর মৃত্যু হয়েছে, তার নিজের চোখের সামনে নিজের ঘরে মেয়ের বিয়ে নিজে দিতে পেরেছেন, কিন্তু সেই মানুষটা দাউদ মিয়া, যার 7টা বছর জেলে কেটেছে, তার স্ত্রী বিয়োগ হয়েছে তার অনুপস্থিতিতে, মেয়ের বিয়েতে তিনি নিজে উপস্থিত থাকতে পারেনি দাউদ মিয়া, এবং সেই বিদায়ের মুহূর্তে না মা না বাবা কেউ ছিল তাকে বিদায় দেওয়ার জন্য বা সান্ত্বনা দেওয়ার জন্য। এই সব কিছু ভেবে এবং নিজের জীবনের সাথে কম্পেয়ার করে একটা অন্যরকম সহানুভূতি আমরা জাগতে দেখি, অথচ ঠিক উল্টোটা হবার কথা ছিল। এরকম একটা ইন্টারেস্টিং জায়গাতে আমরা প্রবেশ করেছি কিন্তু এই মুহূর্তে। এরপরে আরেকটা বই থেকে আরেকটু পড়ি। খন্দকার ভাবলেন এবং অনুভব করলেন তার কেমন একটা সহানুভূতি যেন হচ্ছে দাউদের জন্য। তার ক্রোধটা তিনি বুঝতে পেরেছেন। এই ক্রোধের, এই প্রতিক্রিয়ার পেছনে গভীর বঞ্চনার যে একটা গল্প আছে, সেটাও যেন তিনি পড়তে পেরেছেন। ঝকঝকে সাদা শার্ট আর চকচকে কালো কোটটায় প্যান্ট জুতো পরা খন্দকার সাহেবকে দেখে কি সেই বঞ্চনার গল্পটা দাউদের মনে জেগে উঠত না? আদালতের কাঠগড়ায় এক ঠায় দাঁড়িয়ে দাউদ, বসার হুকুম নেই,
দুই কনইতে দুই পুলিশের গালিগালাজ, আর এজলাসের সামনে দাঁড়িয়ে আঙুল তুলে তাকে নরপশু বলে গালাগাল করতে থাকা চকচকে খন্দকার সাহেব। স্ত্রী আর পরিবার, ভাগ্য আর সম্মানের জীবন নিয়ে কত যোজন দূরে তার অবস্থান। দুজনের সামাজিক পার্থক্য আসলে অসীম ছিল। এরপরে আমরা আরেকটু এগিয়ে যাই গল্পে। দাউদের সেই মেয়ের কথায়, আচ্ছা, আরেকটি ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে যে এর মধ্যে দাউদ, সেই ডাকাত যার তার মেয়ের বিয়ে হয়েছিল যখন দাউদ জেলখানাতে, সেই মেয়ে এই অবস্থায় একদিন থানায় আসে এবং থানায় এসে থানার পুলিশকে অনেক অনুরোধ করে যেন তার বাবাকে গ্রেপ্তার করা না হয়, কারণ সে নিজে যাবে তার বাবার কাছে এবং গিয়ে তাকে হাতে পায়ে ধরে যেভাবে কাকুতি মিনতি করে তাকে বোঝাবে, মানাবে যেন এই ঘৃণ্য কাজটা সে না করে, খন্দকার আফজালকে সে না মারে। এবং মেয়ে প্রচণ্ড অশ্রুসিক্ত হয়ে কান্নাকাটি করে থানায় পুলিশকে কনভিন্স করার চেষ্টা করে যেন তার বাবাকে তারা গ্রেপ্তার না করে, সে পারবে তার বাবাকে বোঝাতে এবং আলোর পথে ফিরিয়ে আনতে। খুবই মানবিক একটা জায়গা আসলে, কারণ মেয়ের মন তো আসলে এত কিছু বোঝে না এবং তার দৃঢ় বিশ্বাস জন্মে সে বাবাকে ফেরাতে পারবেই। পুলিশ যেন তাকে আবার গ্রেপ্তার না করে আবার যেন জেলে না দেয়, কারণ 7 বছর হয়তো সে বাবাকে দেখেনি, সে চায় না তার বাবার বাকি জীবনটা যেন এভাবে নষ্ট হয়। তো এরকম একটা বিষয় আমরা জানতে পারি গল্পের মাধ্যমে। এবং এই ঘটনা যখন খন্দকার আফজাল জানতে পারেন, তখন দাউদের মেয়ের কথায় তার নিজের মেয়ের কথা মনে পড়ে এবং তার নিজের মেয়ের সাথে অনেক স্মৃতিও মনে পড়ে। এই জায়গাটা বেশ পড়ে আমার কাছে বেশ খারাপ লেগেছিল। আমরা আবার বইতে প্রবেশ করি। দাউদের মেয়ের কথায় খন্দকারের নিজের মেয়ে রুমার কথা মনে পড়ল। কলেজে পড়ার সময় মেয়ের সিনেমা দেখার খুব শখ ছিল, অথচ রুমার মার খুবই অপছন্দ ছিল সিনেমা দেখা। খন্দকার সাহেব লুকিয়ে মেয়েকে নিয়ে সিনেমা দেখতেন, লোকে নিয়ে হাসাহাসি করত, সেসব তিনি আমলই নিতেন না। তিনি অবশ্য সিনেমা দেখার চাইতে অন্ধকার হলে একটু ঘুমিয়ে নিতেই পছন্দ করতেন। আর রুমা নায়ক সালমান শাহ না হয় মান্নার প্রেমে হাবুডুবু খেতে খেতে ওদের দুর্দশায় ডুকরে কাঁদত। বাড়ি ফেরার সময় ফোলা চোখে সে বলতো, তোমার মতো বাবা হয় না বাবা। সেই মেয়েটা বিয়ের পর অস্ট্রেলিয়া চলে গেল। বছরখানেক আগে দেশে এলো 22 দিনের জন্য। 22 দিনে 20 দিনই সে থাকলো মিঠামইনে শ্বশুর বাড়িতে। শুধু শেষ দিন ফিরে যাওয়ার আগে একবেলার জন্য বাড়ি এসে বাবাকে একটা উলের সোয়েটার দিয়ে গেল, যা তার মতো 4 জন মানুষ একসঙ্গে পড়তে পারবে, এক্সট্রা লার্জ। একসময় বাবার গায়ে লেপটে থাকা মেয়েটা সোয়েটার কেনার সময় ভেবে দেখার সময় পেল না কোন সাইজটা তার জন্য উপযুক্ত। অবাক। এই লাইনটা আসলে খুব মর্মান্তিক। একসময় বাবার গায়ে লেপটে থাকা মেয়েটা সোয়েটার কেনার সময় ভেবে দেখার সময় পেল না কোন সাইজটা তার বাবার জন্য উপযুক্ত। অবাক। সত্যি আসলে মানুষ পাল্টে যায় আস্তে আস্তে। সেই সোয়েটারটা তিনি পাড়ার মুদি দোকানদার কুস্তিগির শরীরের অমলেশকে দিয়ে হাত ছেড়ে বাঁচলেন। আচ্ছা, যাই হোক, তো এখান থেকে আমরা জানতে পারছি যে আসলে সেই খুনি দাউদ মিয়া এবং খন্দকার আফজাল উকিল যিনি, তার দুজনের মধ্যে একটা জীবনের একটা বেশ ভালো যোগসূত্র বা মেলবন্ধন আমরা খুঁজে পাচ্ছি। যদিও দুজন সামাজিকতার বিচারে সমাজের দুই প্রান্তের মানুষ, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে দুজনেরই স্ত্রী বিয়োগ হয়েছে এবং একজনের মেয়ের বিয়েতে সে থাকতে পারেনি। এটি তার প্রচণ্ড আফসোস এবং তার মেয়ে আপ্রাণ চেষ্টা করছে তার বাবাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আলোর পথে। আর খন্দকার আফজলের মেয়ে, যে একটা সময় বাবাকে ছাড়া কিছুই বুঝতো না এবং বাবা তাকে প্রত্যেক দিন যখন সিনেমা হলে নিয়ে যেত সে ফোলা ফোলা চোখ নিয়ে বলতো যে তোমার মতো বাবা হয় না। সেই মেয়েটা কি অদ্ভুতভাবে বদলে গেল এবং 22 দিনের জন্য দেশে এসে এত বছর পরে মাত্র একটা বেলা সময় হলো তার বাবার সাথে দেখা করার। ঠিক সামাজিক অবস্থানের মতোই তাদের নিজেদের জীবন এবং মেয়ের সাথে তার সম্পর্কের টানাপোড়েন ঠিক দুরকম, এবং সেখানে কিন্তু বিপরীত উচ্চতায় দাঁড়িয়ে দাউদ মিয়া এবং আমাদের খন্দকার আফজাল। তো এভাবে গল্পটা এগিয়ে চলে এবং থানার সাথে খন্দকার আফজাল যোগাযোগ করছেন এবং থানা পুলিশ চেষ্টা শুরু করে দিয়েছে দাউদ মিয়াকে গ্রেপ্তার করার জন্য। এর মধ্যে দাউদ মিয়া কিন্তু একটার পর একটা ফোন দিয়ে যাচ্ছেন এবং এক এক দিন এক একভাবে হুমকি দিচ্ছেন এবং চেষ্টা করছেন ভয় পাওয়ানোর জন্য খন্দকার আফজালকে, কারণ এত সহজে মেরে ফেললে তার আক্রোশ 7 বছর ধরে যেটা তিলে তিলে জমেছে সেটার নিবৃত্তি হবে না। তাই এক একদিন এক একভাবে ভয় দেখানোর চেষ্টা করেন। যেমন একদিন ফোন দিয়ে বললেন যে আমি তোমাকে কীভাবে মারব, প্রথমে হাত কাটবো, প্রথমে এভাবে বিভিন্ন রকম ভয় ভীতি দেখানোর জন্য মানুষ যা করে সেভাবে। কিন্তু আসলে খন্দকার আফজাল তো এখন দেখা যাচ্ছে যে মৃত্যুর জন্য অপেক্ষা করছেন, যার ফলে তার উদ্দেশ্য কখনোই পূরণ আর হয় না। এর মধ্যে দেখা যাচ্ছে যে খন্দকার আফজাল উল্টো তাকে পরামর্শ দিচ্ছেন যে তুমি ভোতা চাপাতি দিয়ে আমাকে কেটো না, আমার বাসায় একটা নতুন চাপাতি আছে এবং তুমি সেটা ব্যবহার করতে পারো। ইন্টারেস্টিং। এটা শুনে আরও রেগে যায় খন্দকার আফজালের এই সহজ অ্যান্সার শুনে যে তুমি কি আমার সাথে মশকরা করো। এবং তখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এভাবে আস্তে আস্তে গল্পটা এগিয়ে চলে এবং আরও অনেক অ্যানালাইসিস আছে, আমরা ওগুলো আর পড়ছি না আপাতত যেহেতু সময় একদম খুব বেশি নেই। তো তখন খুব ভালো একটা কথা আফজাল দাউদ মিয়াকে বলেন যে তুমি নিজে নামে অন্য কাউকে দিয়ে আমাকে মারাও, তাহলে তো উদ্দেশ্যটা পূর্ণ হলো, আমিও হলাম, কিন্তু তোমার ক্ষতি হলো না, কারণ তোমার মেয়েটার তোমাকে বাঁচতে হবে এবং ভালো বাঁচতে হবে। আর পুলিশ সবাই তোমার বুঝছে। সো
আমি তুমি পা যাবে এটা ভেবো। সো তুমি যদি মারতে আমি একদম বাট অন্য কাউকে দিয়ে তুমি না, তোমার মেয়েটা তুমি। এবং আমরা এটা বুঝতে পারি এটা কোনো ফান না, তুই মন থেকে গেছেন খন্দকার আফজাল দাউদ মিয়া বেঁচে তার মেয়ের জন্য, এবং মেয়ের বঞ্চনা বা নিজের সন্ধ্যা তাকে ছেড়ে গেছে। এইবার থেকে আগ থেকে কষ্ট তো এই মানুষ আছেন সেই জীবনে যেন মেয়ের ভালোবাসা ফিরে আসে এবং মেয়েটা তার বাবাকে ফিরে পায়। এবং এই পর্যায়ে খন্দকার আফজালকে একটা নিজেই কাজটা সহজ করে দিলেন, তোমাকে কষ্ট করে আমার এখানে এসে মারবে না, আমি অমুক দিন আমি শনিবার শহরে যাব এবং একেবারে সাথে কাউকে নিব না, একেবারে খোঁজতে দিয়ে যাব, সময় টময় সবকিছু তাকে বলে দেয়, তুমি ওই দিন যদি তোমার সাগরেদকে দিয়ে অস্ত্র দিয়ে পাঠিয়ে দাও আমাকে খুব সহজেই মারতে পারবে, তোমাকে কোনো কষ্ট করতে হবে না, একেবারে খুব সহজেই কাজটা সমাধা হবে। এবং মন থেকেই এই পরামর্শটা দাউদ মিয়া কেন খন্দকার আফজাল, এবং সেই অনুযায়ী ওই দিনটাতে তিনি সেই বাহুবা উপজেলা শহরে যাওয়ার জন্য প্রস্তুত হন ইনাম আলী রিক্সায় চড়ে। তো এটা শুনে তার সেই যারা দেখাশোনা করে তারা তো তীব্র আপত্তি জানায় এবং তারা তাকে কিছুতেই একারবে না। শেষ পর্যন্ত দেখা যায় যে সেই গাছি মতিন দা নিয়ে তার আগে আগে চলতে থাকে এবং এভাবে যাত্রা শুরু হয়। মানসিকভাবে সম্পূর্ণভাবে প্রস্তুত যে আজকে কিছু একটা ঘটবে, এবং সত্যি মন থেকে চান যেন দাউদ মিয়া নিজ ভেদকে দেখা এবং তার মেয়েটা তার বাবাকে ফিরে পায়, ছিল যেন না হারায়। তো এভাবে সেই শেষ যাত্রা শুরু হয় চরম ঝুঁকিতায়, সামনে পেছনে লোকজন নিয়ে রিক্সরে শেষ যাত্রা শুরু করলেন খন্দকার আফজাল, এবং টান টান উত্তেজনায় অপেক্ষা করতে থাকি। যাচ্ছে গচ্ছে খন্দকার আফজালের ভাগ্যে এবং সে যাচ্ছে আমাদের এই দাউদ মিয়ার ভাগ্যে। এবং এই জায়গাটা একটা ছোট ব্রেক নিই, তাই না? একটু পরে ফিরছি। Hi friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM, শুনছেন ড্রিমস অ্যাভিনিউ, এবং সেখানে শুনছেন ইরাজকে। স্বাগত আরেকবার, এবং আরেকবার স্বাগত জানাচ্ছি এফএম লাইব্রেরি সেগমেন্টে। একটু আগে এফএম লাইব্রেরিতে আমরা একটা গল্পের কথা পড়ছিলাম, সৈয়দ মঞ্জুরুল ইসলামের অল্টার ইগো। তো গল্পটা একেবারে সাসপেন্সের সময়টাতে আমি গানটা প্লে করেছি এবং আবার ফিরে আসলাম গল্পটা বাকিটা বলার জন্য। আমিও উসখুস করছিলাম আসলে। এই ফাঁকে আমরা শুনে ফেললাম দলছুটের একটা গান, জ্যোৎস্না বিহার। আচ্ছা, বাই দ্য ওয়ে একটা জায়গা তখন বাদ পড়ে গেছে এবং ওই অংশটা আসলে পড়তে হবে। সেটা বলেও যে দুজনের মধ্যে যখন সেই ফোনে হুমকি দেওয়ার কনভারসেশন হচ্ছে তখন একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার ছিল, ওই মেয়ের প্রসঙ্গটা যখন এসেছিল আর কি। খন্দকার আফজাল কোমল গলায় বললেন দাউদকে, আমি মরে গেলে কারো কিছু চাপে আসবে না দাউদ, আমার সন্তানরা কোনোদিন আমার অভাব বোধ করবে না, কিন্তু তুমি মরলে তোমার মেয়েটার বুক ভেঙে যাবে। শোনো দাউদ, না থেমেই বললেন খন্দকার, তোমার মেয়ে তোমাকে কখনো সোয়েটার কিনে দিয়েছে, বানিয়ে দিয়েছে? দাউদের প্রান্ত থেকে হঠাৎ নীরবতা, তারপর তার হাসি শোনা গেল। আমার মেয়ের নিয়ে এত মাথা ব্যথা কেন কিল? ভাবছো ওর কথা বললে আমার মায়া পাইবা? কাল 4টায় আমি বাহুবল যাব, সাগরেদকে পাঠিও। তুমি মেয়েকে নিয়ে সিনেমা দেখতে যেও। সিনেমা হলে যে মেয়ে বাবার পাশে বসে সিনেমা দেখে, একবারও দেখে, সে সারা জীবন ওই সময়টা মনে রাখে। এমনকি অনেক পরে বাবার জন্য সোয়েটার কেনার সময়ও, যখন বাবাকে তার হঠাৎ বিরাট মনে হয়, যেন জীবনে যা তার চেয়ে 4 গুণ বড়। প্লিজ দাউদ, অন্তত একদিন মেয়েকে নিয়ে সিনেমা দেখো। যদি যাও একদিন বুঝবে কেন তোমাকে এমন করে সিনেমা দেখতে বলেছি। যেন তিনি মুখস্থ কিছু পড়ছেন সেরকম করে কথাগুলো বললেন দাউদকে, একটা শব্দও বলতে না দিয়ে। তারপর ফোন বন্ধ করে দিলেন। তার চোখ ঝাপসা, কিন্তু কিছুক্ষণের জন্য একটুখানি করুণা কি জাগলো তার, বিশেষ করে সোয়েটারের কথাটা বলার সময়। অদ্ভুত এক মানসিক টানাপোড়েন চলছে সেই দাউদ মিয়া এবং খন্দকার আফজালের ভেতরে। তো এরপরে সেই দিনটা আসলো যেদিন অবশেষে সেই শেষ যাত্রা, রিক্সায় চড়ে অগস্ত যাত্রা শুরু হলো আমাদের খন্দকার আফজালের, এবং যেটা আগেই ফোনে জানিয়ে দিয়েছেন দাউদ মিয়াকে একেবারে সময়সূচি সহ, এবং আমরা জানি না শেষ পর্যন্ত আসলে কী ঘটতে যাচ্ছে। তো মহাসমারোহে সেই শেষ যাত্রা শুরু হলো আমাদের খন্দকার আফজালের, এবং রিক্সায় করে তিনি রওনা শুরু করলেন। কিন্তু অবাক করা ব্যাপার যে যাওয়ার পথে কোনো বিপদ ঘটলো না, না দাউদ মিয়া না তার কোনো সাগরেদ তাকে মারতে আসলো, যদিও পুরোটা রাস্তা মৃত্যুর জন্য এবং দাউদ মিয়া অথবা তার সাগরেদের জন্য প্রস্তুত ছিলেন খন্দকার আফজাল, এবং একদম অকুতোভয়ভাবেই মৃত্যুকে আহ্বান তিনি করছিলেন ওই সময়টাতে। কিন্তু অদ্ভুত কারণে বা অদ্ভুত মানে একটা কোনোভাবেই কোনো কিছু ঘটলো না, এবং শেষ পর্যন্ত তিনি নির্বিঘ্নে নির্দ্বিধায় থানা শহরে পৌঁছে গেলেন, এবং পৌঁছানোর পরে দেখলেন যে ওখানে খুব হইচই ছোটাছুটি হচ্ছে, খুব ব্যস্ততা। এবং তখন আসলে তিনি মানুষের কাছ থেকে, সাংবাদিকদের কাছ থেকে এবং লোকমুখে শুনতে পারলেন যে আজকেই কিছুক্ষণ আগে
তাকে ধরার জন্য, দাউদ মিয়াকে ধরার জন্য, এবং বেশ কয়েকদিন ধরেই পুলিশ র্যাব তারা জয়েন্ট অপারেশন চালাচ্ছিল। শেষ পর্যন্ত গোপন সূত্রে খবর পেয়ে তার আস্তানায় আজকে হামলা চালায় পুলিশ এবং র্যাবের একটা যৌথ ফোর্স, এবং সেখানে তার আস্তানা ঘিরে ফেলে এবং বেশ দুই পক্ষের মধ্যে বেশ গোলাগুলি হয়, গ্রেনেডও বিস্ফোরণ হয়, এবং শেষ মুহূর্তে বাঁচার জন্য গুলি ছুড়ে, গ্রেনেড ছুড়ে আপ্রাণ চেষ্টা করেছিল দাউদ মিয়া, এবং সাথে তার কয়েকজন শাগরেদও ছিল, কিন্তু শেষ পর্যন্ত রক্ষা পায়নি। এবং সেই গোলাগুলির এক পর্যায়ে দাউদ মিয়া ওখানেই, তার শরীরে 3-4টা গুলি লাগে, এবং সেখানে একেবারে ইনস্ট্যান্ট ডেথ যেটাকে বলে, তাৎক্ষণিক মৃত্যু তার হয় ওই ঘটনাস্থলেই, এবং সাথে তার এক শাগরেদও মারা যায়, বাকি 2-1 শাগরেদ পালিয়ে যায়, কিন্তু দাউদ মিয়া এবং তার এক বিশিষ্ট শাগরেদ ঘটনাস্থলে নিহত হয়। এই খবরটা আসলে থানায় এসে, বাহুবলে এসে জানতে পারেন আমাদের খন্দকার আফজাল। এরপরে আমি একটু বই থেকে পড়ি। পুলিশ কর্তার মুখে দাউদের মৃত্যু সংবাদ শুনতে শুনতে খুব অবসন্ন লাগছিল খন্দকার সাহেবের, মনটা বিষাদে ছেয়ে গিয়েছিল। দাউদের মৃত্যুটা তাকে যেন কিছুটা হলেও নিঃস্ব করে দিয়েছে। দাউদের মরণ কি তাহলে তার জীবন? কিন্তু এই জীবন দিয়ে কি হবে? আজ যখন রিকশায় বাহুবল আসছিলেন তিনি, মনের ভেতর অনেকগুলো অনুভূতি খেলা করছিল। ভয় লাগছিল তো বটেই, একটা অনিশ্চিতির উদ্বেগও ছিল, আবার একটা উত্তেজনাও ছিল। হয়তো দাউদের সামনাসামনি হবেন, দাউদের চোখের দিকে তাকিয়ে দুটো কথাও বলবেন, তার মেয়ের খবর নেবেন। একসময় হয়তো দাউদ ক্লান্ত হবে, বলবে, আন্না উকিল, এবার আল্লাহরে ডাক। দাউদের শুরুর তুইতকারী, তারপরের তুমি তাকে বেশ মজা দিয়েছে। শেষ কে কবে তাকে তুই বলে ডেকেছে? দাদা, ছোটবেলার বন্ধু রজত, তার এখন কোথায়? দাউদ তাকে তুই বলে একটা ভয়ানক যোগাযোগের সূত্রপাত করেছিল। তুমিতে উঠে তা কিছুটা উন্নত করলেও যোগাযোগের নিয়তি নির্দিষ্টতা, তার মৃত্যুবানতা তাতে কমেনি। খন্দকার নিশ্চিত কারাগারের 7 বছর এই যোগাযোগের একটা সুতোকে দাউদ প্রতিদিন তার ধ্যানে রেখেছে। 7টা বছর প্রতিদিন কে তাকে আর স্মরণ করেছে? এক ডাকাত দাউদ মিয়া ছাড়া? ওয়াহিদ, তার বড় ছেলে ওয়ালিদ, মেয়ে রুমা, বউ কি করতেন প্রতিদিন তাকে মনে, প্রয়োজন ছাড়া? খন্দকার সাহেব নিশ্চিত যে এভাবে হঠাৎ করে কোনো প্রস্তুতি ছাড়া দাউদের মতো সাবধানী লোকের মারা পড়বার কথা না। তবে কি কয়েকদিন ধরে তার মনের ভেতরে অন্য কোনো কিছু চলছিল? অন্য কোনো তোলপাড়, অন্য কোনো সংঘাত, অন্য কোনো চিন্তা তাকে গ্রাস করেছিল শেষ দিনগুলোতে? দাউদের লাশ দেখতে যাওয়ার ইচ্ছে তার ছিল না, কিন্তু পুলিশ কর্তার ইচ্ছায় যেতে হলো। একটা টিনের ট্রলিতে একটা চাদর দিয়ে ঢেকে তাকে শুয়ে রাখা হয়েছে। দাউদের মুখটা বেরিয়ে আছে, চাদরটা সে পর্যন্ত আর পৌঁছাতে পারেনি। তার কপালের সামনে একটা রক্তমাখা জখম, যেন একটা বড় সড়ো ড্রিল মেশিন দিয়ে কেউ একটা গর্ত করে দিয়েছে। আর গর্তটা বুঝে আছে শুকিয়ে যাওয়া রক্তে, খুবলে ওঠা মাংসে। দাউদের চোখ বোঝা, তাতে মুখে একটা বিশাল দুঃখবোধ জেগেছে, যেন সে খন্দকারকে না মারতে পারার দুঃখে ভীষণ কাতর, অথবা মেয়েকে সিনেমা দেখাতে নিতে না পারার জন্য। দাউদের মুখ দেখতে দেখতে হঠাৎ খন্দকারের মনে হলো, তিনি কি তার বিকল্প সত্তাকে দেখছেন, তার অল্টার ইগোকে? দাউদ কি পূর্ণ করেছে তাকে, নাকি তিনি দাউদকে? দাউদ যা নয় তিনি কি তাই, আর তিনি যা নন দাউদ তা? সকল অর্থেই তো তারা বিপরীত, শেষমেশ 2 মেয়ের পৃথক বিচারেও। দাউদের এভাবে চলে যাওয়াটা তিনি কেন জানি মানতে পারলেন না। কেন সে একটা গাছের ডালে বা সপ্রস্তুত পাখির মতো এত সহজে মরবে? তার কপালের মাঝখানে জখমটা যা প্রমাণ করে, সে তো মৃত্যুর খোঁজে বেরিয়েছিল খন্দকারের। সেই মৃত্যু কি ছিল তার নিজের? কেন হবে? খন্দকার সাহেবের চোখ অন্ধকার হয়ে এলো, একটা গাঢ় বিষাদ যেন সবকিছু ছাপিয়ে উঠল। এক ফাঁকে তার মনে পড়ল, এখন দরজায় তালা মারতে হবে না তাকে আর, গাছি মতিনকে দাঁড়িয়ে তাকে পাহারা দিতে হবে না। একটা উত্তেজনা জীবন থেকেই তো চলে গেল। এখন দাউদের মরা মুখ দেখে মনে হলো, জীবনটা এখন প্রতিদিন বিষণ্ণ সূর্যোদয়ে জাগবে, বিষণ্ণ সূর্যাস্তে আড়ালে যাবে। এই কষ্টের জীবন টানাটা প্রচণ্ড কষ্টের হবে, তিনি নিশ্চিত। তাহলে কি দাউদই জিতল? খন্দকারই আসলে মারা গেলেন আজ? আর দাউদ, সে তো মরেই ছিল এবং মৃত্যুতেও বেঁচে ছিল। খন্দকার নিশ্চিত চিরদিনের মতো মৃত দাউদ শিগগিরই বেঁচে থাকবে এক নতুন মিথে। গ্রামের মায়েরা বাচ্চাদের খাওয়াবেন, ঘুম পাড়াবেন দাউদের নামে। পুলিশ কর্তা হঠাৎ বললেন, যা আমাকে অবাক করল, খন্দকার সাহেব, দাউদের পকেটে পাওয়া অদ্ভুত একটা, না দুইটা জিনিস।
এগুলোর কোনো অর্থ এখনো উদ্ধার করতে পারছি না। অবাক। কি পেয়েছেন? খন্দকার জিজ্ঞেস করলেন। 2টা সিনেমার টিকিট, রংমহল সিনেমার, সন্ধ্যা 6টার শোয়ের। অবাক। ফিরে যেতে যেতে বুক চিরে একটা দীর্ঘশ্বাস পড়ল খন্দকার সাহেবের। যেরকম দীর্ঘশ্বাস তিনি শেষ কবে ফেলেছেন মনে করতে পারলেন না। গল্পটা এখানেই শেষ হয়। আমি আসলে ঠিক বুঝতে পারছি না যে এই গল্পটা আমি নিজের কোনো অ্যানালাইসিস আর করবো কিনা, কারণ আসলে গল্পটার অনেকগুলো আঙ্গিক মাত্রা আছে। খুবই ইন্টারেস্টিং এবং অদ্ভুত একটা গল্প, এবং শেষটা সত্যিই প্রচণ্ড হাহাকার জায়গা নিয়ে না, যে শেষ পর্যন্ত সেই মানুষটা, সেই খনি ডাকাত সিনেমার সন্ধ্যার শোয়ের জন্য 2টো টিকিট কিনেছিল, একটা তার জন্য, একটা মেয়ের জন্য। খন্দকার আফজালের পরামর্শ অনুযায়ী সবকিছু ছাপিয়ে তার পিতৃত্ব জেগে উঠেছিল শেষ মুহূর্তেও, কিন্তু সেটা আর হয়নি এবং গল্পটা এখানেই শেষ হয়। যাই হোক, আমি এই মুহূর্তে গল্পটাতে ডুবে আছি, আসলে এই মুহূর্তে আর নতুন কিছু না বলি, আমি পরে এসে আবার না হয় আমার নিজের কিছু ভাবনা শেয়ার করবো। তো এটাই ছিল আজকের এফএম লাইব্রেরির ছোট গল্প, সৈয়দ মঞ্জুরুল ইসলামের লেখা অল্টার ইগো। একটু পরে ফিরছি, সাথে থাকুন। আর যদি কোনো কিছু লিখতে চান, কোনো গান শুনতে চাইলে, নিজের কোনো কথা শেয়ার করতে চাইলে একটা SMS করবেন। প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে নাম ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন যে নাম্বারটাতে, সেটা হচ্ছে 6969। সাথেই থাকুন। So friends, welcome back once again. শুনছেন আপনার মধ্যরাতে বন্ধুরাজকে, এবং শুনছেন ড্রিমস অ্যাভিনিউ, আর শুনছেন রেডিও আমার 88.4 FM। আরেকবার স্বাগত জানাচ্ছি সবাইকে। এবং আর্টসেলের এই বিদায় গানটা শুনলাম আমরা একটু পরে, যদিও আমি বিদায় নিচ্ছি না, হটসিটে আর অনেকক্ষণ আছে এবং রাত 2টো পর্যন্ত। আর কিছুক্ষণ আগে আমাদের বহুদিন পরে, বেশ কিছুদিন পরে আর কি, FM লাইব্রেরি সেগমেন্টটা আমরা করলাম, এবং সেখানে ছিল সৈয়দ মঞ্জুরুল ইসলামের গল্প অল্টার ইগো। তো গল্পটা বেশ অদ্ভুত, কোনো সন্দেহ নেই, এবং ছুঁয়ে যাবে আপনাকে, এটা অবশ্যই সত্যি। গল্পের অনেকগুলো লেয়ার আছে, আমি যেটা শুরুতেই বলেছিলাম, মাল্টি লেয়ার একটা স্টোরি, অনেকগুলো ভাবনার খোরাক যোগাবে। তো আসলে সাহিত্য এমন একটা জিনিস যে আমার ভাবনা আপনার সাথে মিলবে, বা আপনারটা আমার সাথে, আমারটা তার সাথে এরকম হবে না। আপনি হয়তো একভাবে নিয়েছেন। আমার কাছে অনেকগুলো থট প্রভোকিং ইস্যু ছিল, যেটার একটা হচ্ছে যে, প্রথম কথা হচ্ছে আসলে এরকম একটা নিঃসঙ্গতা শেষ বয়সে গিয়ে অনেক মানুষের জীবনেই চলে আসে, যে মানুষটা একটা সময় হয়তো সবকিছু ছিল, আদরের সন্তান, স্ত্রী, হঠাৎ করে সবকিছু হারিয়ে একদম অসহায় একাকী একটা মানুষ হয়ে গেলেন জীবনের শেষ দিনগুলোতে, এবং সন্তানরা বিয়ে থা করে নিজেদের জীবন নিয়ে এতই ব্যস্ত, বাবার দিকে ফিরে তাকানোর সময়ও হয় না। এবং ওই জায়গাটা আসলে আমার খুব খারাপ লেগেছিল, যে মেয়েটা একসময় খুব আবদার করতো বাবার কাছে সিনেমা দেখাতে নিয়ে যাওয়ার জন্য, এবং সিনেমা দেখতে দেখতে একদম চোখের পানি ছেড়ে একেবারে গাল ফুলিয়ে আবার বাবার হাত ধরে ফিরে আসতো, এবং আসার পথে ভালোবাসার আবেগে কাতর হয়ে বলতেছে তার বাবার মতো আর কোনো বাবা হয় না। সেই মেয়েটা কি করে পারলো এত বছর পরে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে, 22 দিন যখন দেশে ছিল, তার মধ্যে 20 দিনই শ্বশুরবাড়িতে কাটিয়ে মাত্র যাওয়ার দিন একটু একবেলার জন্য বাবার জন্য তার সময় হয়, এবং তার জন্য একটা সোয়েটার কিনে আনলো। এবং যেহেতু তার সাইজের থেকে 4 গুণ বড়, এ থেকে বোঝাই যাচ্ছে যে আসলে সোয়েটারটা কেনার সময় এতটা ভাবারও তার সময় ছিল না, এটা তার বাবার গায়ে লাগবে কি লাগবে না, তার বাবাকে মানাবে কি মানাবে না, এতটা সময় হয়তো তার ছিল না। জাস্ট কিছু নিয়ে যেতে হয়, এতদিন পরে দেশে যাচ্ছি বাবার জন্য, হয়তো চট করে হাতের কাছে যেটা পড়লো সেই সোয়েটারটা নিয়ে। আদারওয়াইজ নিশ্চয়ই বাবার তার গায়ে কোনটা লাগতে পারে এটা মেয়ে এতদিন পরে ভুলে যাওয়ার কথা না। আসলে এভাবেই হয়তো একটা সময়টা বদলে যায়, যে সন্তানরা এক সময় হয়তো খুব আপন থাকে, একটা সময় তারা নিজেদের যখন আশপাশে অনেক মানুষ চলে আসে, হয়তো সেই পুরনো সেই স্মৃতিগুলো, বাবার সেই আঙুল ধরে সিনেমা দেখতে যাওয়া, কিন্তু কিংবা তার সাথে আবার কাঁদতে কাঁদতে বাড়ি ফেরা সিনেমা দেখার পরে, সেই সব কিছু হয়তো একটা সময় ফিকে হয়ে যায়, যার ফলে হয়তো তার জন্য কোনো কিছু কিনতে গিয়ে আর তার এটা লাগবে কিনা, মানাবে কিনা, সেগুলো আমাদের দেখার সময় থাকে না। এবং 22 দিনের মধ্যে মাত্র একটা বেলা তার জন্য আমরা স্পেয়ার করতে পারি, নিজেদের জীবন নিয়ে আমরা এতটাই ভিজে থাকি হয়তো একটা সময়। এবং সেই মানুষের স্ত্রীও হারিয়েছেন, একা গ্রামের বাড়িতে গিয়ে সেই বাপদাদার ভিটে যখন থাকা শুরু করলেন, এবং দেখা যাচ্ছে যে বহুদিন পরে যখন জেল থেকে ছাড়া পেয়ে সেই দাউদ মিয়া অবশেষে তাকে প্রায়ই ফোন করে তুই তো কারি করো শুরু, এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতেন এবং তুই বলেই সম্বোধন করতেন। অদ্ভুতভাবে একটা অবলম্বন তিনি নতুন করে খুঁজে পেলেন জীবনে, যে মানুষটা একটা সময় তাকে প্রায়ই ফোন দিচ্ছে, এবং তার ভাবনা জুড়ে, সেই মানুষের ভাবনা জুড়ে তিনিই আছেন। এবং সেই জেলের 7 বছরে এমন একটা দিন বা রাত হয়তো তার নেই, যে আক্রোশ থেকে হোক, প্রচণ্ড জিঘাংসা থেকে হোক, বা প্রচণ্ড প্রতিশোধ পরায়ণতা থেকে হোক, প্রত্যেকটা দিন রাত সে তাকে স্মরণ করেছে। তো গত 7টা বছর
তাকে অন্য কোন মানুষটা স্মরণ করেছে একমাত্র সেই দাউদ মিয়া ছাড়া। এবং যারা করেছে তারা হয়তো নিতান্ত প্রয়োজনে পড়েই, স্বার্থের প্রয়োজনে, কিন্তু হয়তো ভিন্ন কারণে হলেও একমাত্র তার সত্তাতেই, তার অস্তিত্বেই বেঁচে ছিলেন সেই ডাকাত দাউদ মিয়া। জীবনেই হয়তো বেঁচে ছিলেন সবচেয়ে বেশি সতেজ এবং সপ্রতিভ হয়ে আমাদের খন্দকার আফজাল। এভাবে একটা অন্যরকম অল্টার ইগোর জন্ম হয় তার ভেতরে, স্পেশালি খন্দকার আফজালের ভেতরে। এবং এভাবে দুজনের মধ্যে কনভারসেশন হতে হতে যখন জানতে পারেন যে তারও একটা মেয়ে আছে এবং যার সেই মেয়ের বিয়েতে থাকতে পারেনি বলে এখনও আফসোস বা আক্রোশ যায়নি দাউদ মিয়ার মন থেকে, এবং যে মেয়েটা তার বাবাকে এখনও পুলিশের কাছে হাতে পায়ে ধরে পর্যন্ত অনুরোধ করেছে তার বাবাকে যেন গ্রেফতার না করে, সে পারবে তার বাবাকে আবার ভালো পথে ফিরিয়ে আনতে, শুধু একটু সময় সুযোগ যেন পুলিশ কর্তৃপক্ষ মেয়েটাকে দেয়। কি অসহায় আকুতি। আর পক্ষান্তরে যখন নিজের মেয়ের কথা মনে পড়েন, যে মেয়েটা একসময় এত কাছে ছিল, এত আপন ছিল, সেই মেয়েটা এত দূরে। তো দুটোর মধ্যে একটা দুই বিপরীতমুখী অবস্থান থেকে সামাজিক এবং সব রকম অবস্থানগত তারতম্য বিশাল থাকলেও সেই আদরের তনয়া বা আত্মজা, এবং সেখান থেকে সেই একমাত্র কন্যার পয়েন্ট অফ ভিউ থেকেও কিন্তু তারা অনেক দূরত্বে, অনেক বিপরীত প্রান্তে দাঁড়িয়ে। এবং নিজের আক্ষেপের কথা, নিজের বঞ্চনার কথা যখন একটা দিকে ভাবেন খন্দকার আফজাল, ঠিক অপর পিঠে যখন দেখেন যে সেই প্রচণ্ড অমানুষ, নিকৃষ্ট নরপশুরূপী দাউদ মিয়ার জন্য তার মেয়ের এত ভালোবাসা, এখনও এত কিছুর পরও যখন পৃথিবীর সবাই তাকে ঘৃণা করে, তখনও তার মেয়ের চোখে সে দেয় তার একটাই পরিচয়, সে তার বাবা, এবং সেখানে আর কোনো পরিচয় নেই। এবং বাকি সব সত্য, সব পরিচয় সেখানে ম্লান, মলিন, যার ফলে সামাজিক লাঞ্ছনা গঞ্জনা সব কিছু সহ্য করেও সে থানায় গিয়ে শেষ চেষ্টাটা পর্যন্ত করে সবার কাছে কাকুতি মিনতি করে যে বাবাকে যেন তারা গ্রেপ্তার না করে বা মেরে না ফেলে, সে একটু সুযোগ চায় তার বাবাকে ফিরিয়ে আনার জন্য। এবং তখন দুজনের মধ্যে কনভারসেশন, এভাবে অনেক কনভারসেশন, যতই ভয় দেখাতে চায় দাউদ মিয়া, শেষ পর্যন্ত সে ভয় পায় না। এবং যেহেতু তার জীবনে আর পাওয়ার কিছু নেই, হারানোর কিছু নেই, সে মৃত্যুর জন্য একটা অন্যরকম দৃঢ়তা নিয়ে তৈরি হয়। বরঞ্চ এটা সে চায় যেন সে ভালো পথে ফিরে আসে, বা তার মেয়ে যেন তার বাবাকে না হারায়, এবং নিজের জীবনে যেটা হয়নি শেষ বয়সে সেটা অন্তত দাউদ মিয়া যেন তার জীবনে পায়, তার মেয়েটা যেন সুখী হয়। এবং এরকম একটা প্রত্যাশা থেকেই তাকে একটা দেখা যাচ্ছে যে দাউদ মিয়াকে পরামর্শ দিচ্ছে যে তার অন্য কোনো সাগরেদকে দিয়ে তাকে মারা, যার ফলে দাউদ মিয়ার কোনো শাস্তি হবে না, তার মৃত্যু হলো এবং মেয়েটা তার বাবাকে ফিরে পেল। এবং তাকে একটা পরামর্শ দেয় যে সে তার মেয়েকে নিয়ে যেন কোনো একটা দিন সিনেমা দেখতে যায়, এটা তার অনুরোধ, অন্তত এই প্রিয় কিছু মুহূর্ত যেন তার মেয়েকে সে উপহার দেয়। এবং এই পর্যায়ে আমরা দেখতে পাই শেষ পর্যন্ত মর্মান্তিকভাবে আসলে পুলিশের শুট আউটে শেষ পর্যন্ত দাউদ মিয়া নিহত হয়। এবং সেই নিহত হওয়ার পরে একটা অদ্ভুত হাহাকার বা বিষাদ জন্মায়, যেখানে আসলে একটা নিশ্চিন্ত ভাব জন্মানোর কথা ছিল, একটা রিলিভড হওয়া যে না, অবশেষে আমি বিপদ থেকে মুক্ত হলাম, কিন্তু উল্টো তার জীবনে একটা বিষাদগ্রস্ততা ভিড় করে। তার মনে হয় এখন তার জীবনে, নিস্তরঙ্গ জীবনে সে কী অবলম্বন বা কার উপরে ভর করে তার অস্তিত্ব আবার নতুন করে জাগরুক হবে, কারণ তার জীবনে তার এখন কেউই নেই তার পাশে থাকার। এবং এই শেষ বয়সের প্রত্যেকটা দিন, রাত, সূর্যোদয়, সূর্যাস্ত প্রচণ্ড একাকিত্ব এবং নিঃসঙ্গতা কাটবে। এবং এতদিন একটা অবলম্বনের মতো দাউদ এবং তার মেয়ে তার কাছে ছিল, এবং যাদের ভেতরের ভালোবাসা, মমতা চিন্তা করে, বা যাদের ভেতরে একটা সুখী পুনর্মিলনের স্বপ্ন দেখে অন্তত কিছুটা হলেও তার সেই নিস্তরঙ্গ জীবন একটা অন্যরকম অবলম্বন সে পেয়েছিল, হঠাৎ করে তার মনে হলো যে সেটা শেষ চলেই গেল। এবং দেখা যাচ্ছে যে তিনি জানা দাউদ তাই, আবার দাউদ জানা তিনি ঠিক তাই, অর্থাৎ একজন এবং দুজনের জীবনই অসম্পূর্ণ। দাউদ মিয়াটা একদিক থেকে এক কারণে, এবং ঠিক বিপরীত দিক থেকে বিপরীত কারণে আমাদের খন্দকার আফজালের জীবনটা একইভাবে অসম্পূর্ণ। এবং তারা দুজন আসলে একে অপরের পরিপূরক, এবং তারা একজন আরেকজনকে সম্পূর্ণতা দিতে পারে পারস্পরিক অসম্পূর্ণতার জগৎ বা বৃত্ত থেকে বের করে। এবং সেই অর্থে আসলে একজন আরেকজনের কমপ্লিমেন্টারি বলা যায়, এবং অল্টার ইগোটার আসলে সেখানেই জন্ম। ঠিক আমি জানা তুমি তাই, আর তুমি জানা আমি ঠিক তাই। এবং দুজনকে জীবনে পূর্ণতা বা সার্থকতা দিচ্ছে, বা একটা অস্তিত্বের একটা অর্থ হয়তো দাঁড় করাচ্ছে। এবং একজনকে খুন করার জিঘাংসা, আক্রোশ এবং প্রতিশোধ পরায়ণতা থেকে একজন বেঁচে আছে, আবার তার জীবনের যে প্রাপ্তি, যেটা সে নিজের জীবনে পায়নি খন্দকার আফজাল, সেটাকে ভিড় করে, সেটাকে অবলম্বন করে সে বেঁচে আছে। একটা এরকম পারস্পরিক একটা অল্টার ইগোর জন্ম নেয়। এবং সেটা যখন চলে গেল, সব কিছু সীমা হয়, তখন আবার সেই সীমাহীন শূন্যতা, ভালোবাসাহীনতা, একাকিত্ব, এবং শেষ বয়সে সেই সন্তানদের বঞ্চনা, এবং আবার সেই জীবনের বিষাদগ্রস্ততা তাকে গ্রাস করে। এবং তার মনে হয় আসলে তার জীবনটা আসলে দাউদ মিয়া মৃত্যু হয়নি, তার নিজেরই জীবনে মৃত্যু হলো। এতদিন তিনি নিজেকে সজীব মনে করতেন, একটা জীবনে বেঁচে থাকা একটা বিষয় ছিল। এবং কতটা অসহায়ত্ব হলে সেই খুনের আক্রোশে বা জিঘাংসায় যে মানুষটা কাতর, তার ভেতর থেকে তার নিজের অল্টার ইগো বের করে সেখানেই ভর করে দাঁড়াতে হচ্ছে একটা মানুষকে। আমাদের জীবন মাঝে মাঝে আমাদেরকে এই জায়গাতেই ঠেলে নিয়ে যায়। এবং সব থেকে মর্মান্তিক ছিল, লাশের পকেটে 2টো সিনেমার টিকিট পাওয়া যায়। ওই দিন সন্ধ্যা 6টার শোয়ের সিনেমার টিকিট দাউদ মিয়ার এবং তার নিজের মেয়ের জন্য। সব কিছু সে আসলে একজন বাবা ছিল। এবং যতই তার খুনের জিঘাংসা থাকুক, সে নরপশু থাকুক,
সেই খন্দকার আফজল যখন তাকে বলে যে অন্তত একটা দিনের জন্য হলো মেয়েকে নিয়ে সিনেমা দেখতে যেও, ওই কথা সে আসলে ফেলতে পারেনি। অদ্ভুত অনেকগুলো আসলে দিক এই গল্পের ভেতরে আছে, এবং আমি আর সেগুলোর বিশদভাবে আপাতত না যাই। কিছু SMS পড়ি। আমাকে জানিয়েছেন শ্রুতি যে মানুষের জীবনে সত্যিকার অনেক কঠিন বাস্তবতা বোধ হয়, এটাই এই গল্প সম্পর্কে এটা বলেছে শ্রুতি। ফ্লয়েডিয়ান জানিয়েছে এক কথায় অসাধারণ গল্প, মন ছুঁয়ে গেছে এবং তার সাথে চোখও ভিজে গেছে এই মুহূর্তে। রাজীব চিটং থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ড সাথে থাকার জন্য। নিশ্চয়ই সামনেও পাবো তোমাকে। আপাতত SMS পড়ছি না, একটু SMS করার নিয়মটা বলি। প্রথমে লিখতে হবে রেডিও আমাদের সংক্ষিপ্ত রূপ RA, এবং SMS অপশনে গিয়ে প্রথমে RA লিখবেন, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো যে গান শুনতে চান সেগুলো লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। একটু পরে ফিরছি, সাথে থাকুন। এখন যে গানটা শুনবো এটা হচ্ছে ডায়ার স্ট্রেটসের একটা গান, ওয়াক অফ লাইফ। তুমি চলে যাবার পর পথের উপর থেকে তোমার সুগন্ধ এবং তাই নেবার পর আমি দাঁড়িয়ে রইলাম আরো কিছুক্ষণ, তোমারই মতো রিজু হবার দুঃসাধ্য চেষ্টায় এবং ব্যাকুল নিঃশ্বাসে আরো একটি অনন্তকাল আমি সন্ধান করলাম তোমারই সুগন্ধ। কিন্তু পায়ের কাছে উড়ে এসে পড়তে লাগলো বসন্তকালের পাতাপত্তর, আর নষ্ট কোনো কিশোর আমাকে দেখবার জন্যে দাঁড়ালো অদূরে। ভালো করে তার মুখের দিকে তাকিয়ে দেখি আসলে সে আমারই দ্বিতীয়, যেন কেউ এ শহরের সড়কে এনে দাঁড় করিয়ে দিয়েছে এক আয়না। আমরা তাকিয়ে রইলাম একে অপরের দিকে, পলকহীন চোখ আমাদের এখন আবদ্ধ এক যুদ্ধের ভঙ্গিতে। এইভাবে সারাটা সন্ধ্যা। তারপর সে একটা হাত তুলে তুড়ি বাজিয়ে শীষ দিয়ে চলে গেল, আর আমি তোমাকে এবং আমাকে হারিয়ে যাকে বলে বিয়োভল। বাড়ির দিকে ফিরতে যাব, দেখি পথ উধাও, সড়ক একটি গহ্বর, সেখানে কেউ জ্বালিয়ে রেখেছে ধূপকাঠি আমারই লাশের পাশে। আমি নিজেও আর দাঁড়িয়ে নেই এখানে বা কোথাও, আমার দেহ নেই, আমি শুয়ে আছি আমারই ভেতর স্থিরতায়, মৃত্যুর সুঘ্রাণে ডুবে। So friends, welcome back once again. শুনছেন ইরাজকে, আর শুনছেন ড্রিমস অ্যাভিনিউ, শুনছেন রেডিও আমার 88.4 FM। আর এইমাত্র শুনলেন সৈয়দ শামসুল হকের একটা কবিতা, তুমি চলে যাবার পর। একটু আগে আমরা শুনছিলাম তাহসানের গান মাঝে মাঝে তোমায় ভেবে, এলোমেলো লাগে সবই, এবং তার আগে ছিল ডায়ার স্ট্রেটসের গান ওয়াক অফ লাইফ। আর এই মুহূর্তে আমি আবার হটসিটে, এবং আমাকে অনেক বন্ধু SMS পাঠিয়েছেন। তার মধ্যে কে লিখেছে দাদু লিখেছে, দাদু না, নাফিউ হাসান আমাকে বাড্ডা থেকে জানিয়েছে আর্টসেলের গান শুনতে চেয়েছিলেন ভাই, একটু আগে আমরা এই বিদায় শুনলাম, আশা করছি আপনার ওটা ভালো লেগেছে। নাফিউ হাসান। রাজীব লিখেছেন এভরিথিং বিউটিফুল ইজ নট অলওয়েজ গুড, বাট এভরিথিং গুড ইজ অলওয়েজ বিউটিফুল। বিইং ইম্পর্টেন্ট ইজ নট অলওয়েজ গুড, বাট বিইং গুড ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট। খুবই তাৎপর্যপূর্ণ কথা। নির্জন লিখেছেন সময় চলে যায়, আমরা স্মৃতিকে আঁকড়ে ধরে বেঁচে থাকি, এই স্মৃতির গহীন এই জীবন, সবকে নিয়ে ভালো থাকতে হয়। ভালো থেকো, কষ্ট ধরে রেখো। কষ্ট ধরে রাখাটাও মাঝে মাঝে একজনের উইশ হতে পারে, এবং সেটা বেশ পজিটিভ ওয়েতে, সেটা প্রমাণ আমরা তার SMS এর মাধ্যমে পেলাম। সে যাই হোক, আপাতত আরেকটা গান আমরা শুনে ফেলবো নাকি ঝটপট। তার আগে SMS করার নিয়মটা একটু বলে দিই আরেকবার। যদি কিছু লিখতে চান, কোনো গানের কথা রিকোয়েস্ট কিংবা নিজের কোনো কথা শেয়ার করতে চান, প্রথমে RA লিখবেন, এবং RA লেখার পরে স্পেস দিয়ে নাম ধাম, তারপরে একবারে আপনার কথাটা লিখুন এবং পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। তো আমরা একটা গান শুনে ফেলি, গানটা বেশ ভালো লাগবে আশা করছি। অনেকদিন পরে শুনছি গানটা, এবং গোপন কথা জানাবার এই তো সময়, যদি আপনারও থাকে এমন গোপন কথা। না, তুমি নিও না বাস বাড়ি যাবে বলে। কি আছে বাড়িতে? এখনো মাঠের ঘাস লেগে আছে তোমার শাড়িতে। কি হয় খানিক দেরি হলে? কি হয় কারোর দিকে কেউ যদি তার চোখ তোলে? কি হয় তেমন টান পড়ে যদি প্রাণের নাড়িতে? নক্ষত্রের দিকে তার হাত ধরে চলে যাবার বদলে তখন সহজ নয় ফিরে যাওয়া নিজের বাড়িতে। না, তুমি নিও না বাস, কি আছে বাড়িতে?
সেখানে দুপুর রাত শূন্যতার দীর্ঘ চুল খোলে। এভাবে যদি কাউকে হয়, আমার ধারণা সে বাস, সিএনজি, এখন তো নতুন উবার বের হয়েছে, কোনো কিছু নিয়ে সে বাড়িতে ফিরে যেতে পারবে না। কিউদাত আহ্বান, সৈয়দ শামসুল হকের আরেকটা কবিতা, এটার নাম হচ্ছে বাস স্টপে। তুমি নিও না বাস, বাড়ি যাবে বলে, কি আছে বাড়িতে, এখনো মাঠের ঘাস লেগে আছে তোমার শাড়িতে। তো এই লাইনটা আমাকে বেশ ভালোভাবে নাড়া দিয়েছে। তার কারণ হচ্ছে এখন আসলে সেই সময়টা মনে হয় এখন আর নেই, তাই না? মানে চারপাশে যা দেখা যায়, দুজনের পাশাপাশি কোনো সবুজ মাঠের ভেতরে বসা, শাড়িতে ঘাস লেগে থাকবে অনেকক্ষণ পরেও। এই সময়টা পাল্টে গেছে আসলে, এখন হচ্ছে সব ইনডোর, আই মিন মানে কোথাও বসা, কি ফাস্ট ফুড অথবা কোনো শপিং মল, এবং খুব বেশি যাওয়ার জায়গা নেই। আর যা কিছু প্রকৃতির মাঝখানে যাওয়ার জায়গা আছে সেগুলোতে এখনকার ছেলেমেয়েরা হয়তো খুব বেশি ইন্টারেস্ট পায় না, যার ফলে এই কবিতার মতো এরকম অদ্ভুত সুন্দর একটা বিষয় আছে, এখনো মাঠের ঘাস লেগে আছে তোমার শাড়িতে, সেই দুজনের পাশাপাশি সবুজ মাঠে সবুজ ঘাসের উপরে মানে বিশাল সুনির্মল আকাশ। সেই সময় থেকে আস্তে আস্তে অনেক বেশি মানে লাক্সারি ওরিয়েন্টেড, কমফোর্ট ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে মেবি। আমি জানি না, আমি ভুলও হতে পারে আমার। সে যাই হোক, কবিতাটা দারুণ ছিল, এটা হচ্ছে বড় কথা। আর সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি ড্রিমস অ্যাভিনিউতে, এবং ইরাজের শুভেচ্ছা আরেকবার নিন, যদিও খুব বেশি সময় বাকি নেই, তারপরেও আরেকবার স্বাগত রেডিও আমার 88.4 FM এর হটসিট থেকে। একটু আগে আমরা শুনছিলাম নরওয়েজিয়ান ডিজে অ্যালান ওয়াকারের একটা গান, তার কম্পোজিশন একটা গান, ফেডেড গানটার নাম। আর তার আগে ছিল হচ্ছে তপুর একটা গান, একটা গোপন কথা। আমাকে রাজীব লিখেছেন, লেসন্স অফ লাইফ উইল বি রিপিটেড আনটিল দে আর লার্নড। নাইস স্টোরি। এটা হচ্ছে অল্টার ইগো গল্পটা নিয়ে বলা। নিতু মিরপুর থেকে, থ্যাংক ইউ সো মাচ নিতু, ভালো লাগলো, সাথেই থাকতে হবে সবসময়। ক্লিন্টন গোস্বামী আমাকে গুলশান থেকে জানিয়েছেন, তোমার ওই মনটাকে ধুলো মাখা একটা পথ করে দাও, এই গানটা শোনানোর জন্য বলেছেন। ক্লিন্টন গোস্বামীর নাম, এসএমের নাম শুনে আমার ক্লিন্টন বি সিলির কথা মনে পড়ছে, যিনি একজন জীবনানন্দ গবেষক এবং জীবনানন্দকে নিয়ে বেশ চমৎকার একটা বই বের করেছেন তিনি, ক্লিন্টন বি সিলি। আমি অবশ্য মজা করে বলতাম, ক্লিন্টন বি সিলি, ডোন্ট বি সিলি। আচ্ছা, আপাতত আর কিছু না, SMS এখনও করতে পারেন 6969 এই নাম্বারটাতে। আমরা পরপর দুটো গান শুনবো, অর্ণব স্পেশাল প্যাকেজ, ভালো লাগবে আশা করছি। প্রথমটা হচ্ছে অবশ্যই এটা রবীন্দ্রসঙ্গীত, অর্ণবের কণ্ঠে, আর পরেরটা তো অর্ণবের নিজের গান, এবং এটা বেশ নতুন করে আর বলার কিছু নয়, গানটা সম্পর্কে বেশ কিছুদিন পরে শুনছি। আশা করছি এই স্পেশাল প্যাকেজ ভালো লাগবে। Okay. So friends, welcome back for the last time tonight. যেহেতু আজকে সময় শেষ, বুঝতেই পারছেন, এখনই চলে যেতে হবে। তার আগে বিদায় নিচ্ছি সবার কাছ থেকে, এবং তার আগে সবাইকে কৃতজ্ঞতা আমার সাথে থাকার জন্য। জীবনের প্রতিটা সেকেন্ড মূল্যবান, সেখান থেকে 3 ঘন্টা আমাকে দিয়েছেন। যদি 3 ঘন্টা নাও দিয়ে থাকেন, যতটুকু দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। অনেক অনেক ভালোবাসা নিন। সামনের সপ্তাহে ইনশাআল্লাহ আবার কথা হবে। আর একটু আগে আমরা শুনছিলাম তোমার জন্য অর্ণবের এই গানটা, এবং তার আগে ছিল একটা রবীন্দ্রসঙ্গীত, মেঘ বলেছে যাবো যাবো, ইরাজ বলেছে যাবো যাবো। যাই হোক, খুব ভালো কাটুক সময়টা, ঝড় বৃষ্টি বাদলা উপভোগ করুন, এবং নবধারা বরিশনে নতুন কিছু সুন্দর কিছু আসুক জীবনে। ওকে, আর একদম শেষ বেলায় যে গানটা আমরা শুনবো, সেই গানটা হচ্ছে, কেন জানেন হঠাৎ করে শুনতে ইচ্ছে হচ্ছে, উই ডোন্ট টক এনিমোর, চার্লি পুথ ফিচারিং সেলেনা গোমেজ। সো এই গানটা শুনতে শুনতে বিদায় নিচ্ছি, অনেক বেশি ভালো থাকতে হবে। ওকে, শুভরাত্রি।